ভালোবাসো বেবি, আমার কোনো প্রবলেম নেই। তবে আমরা আমাদের রিলেশনটা তো কন্টিনিউ করতে পারি, তাই না? চলো না বেবি, আমরা লিভ টুগেদারে যাই। আজকাল তো প্রায় মানুষ লিভ টুগেদারে যায়, আমরাও যাই না বেবি? দেখো না, আমার এই বুড়ো হাজবেন্ডকে নিয়ে কিছুতে চলে না। বেটা আমার চাহিদাগুলোকেই বোঝে না। তাই বলছি, আমাদের মধ্যে তো কিছু হয়নি, সেগুলো এখন হবে। আমি তো বলিনি তোমার বউকে ছেড়ে দাও। আরে বাবা, আমরা সবকিছু লুকিয়ে টুকিয়ে করব, কেউ জানতে পারবে না। আমার হাজবেন্ডও না, তোমার বউও না। রিয়ার এসব কথা শুনে মেজাজটা আরও বিগড়ে যায় আমার। তাই আমি আবারও ওর গালে আবারও চড় বসিয়ে যা নয় তাই বলে অপমান করি। তখনই বাহিরে কিছু পড়ে যাওয়ার শব্দ হয়, আর তাই আমি বাহিরে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি কফির মগটা ফ্লোরে পড়ে আছে, কিন্তু সেটা নিয়ে আসার মানুষটা নেই। তখনই আমি কারো শাড়ির আঁচল দেখতে পাই, আর ওটা অন্য কারো শাড়ির আঁচল না, আমার পিচ্চি বউয়ের শাড়ির আঁচল। ও কি আমাকে ভুল বুঝে চলে গেল? ও কি আর আমার কাছে আসবে না? কি হলো বেবি, কে ছিল এখানে? তখনই রাগে ফায়ার হয়ে যায় আমি, আর রিয়ার হাত ধরে টানতে টানতে ওকে নিচে নিয়ে গিয়ে সবার সামনে দুই গালে দুটো চড় মেরে বলি, চাচ্চু, তোমার বউকে সামলাও। মানছি ও আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে আমি আবারও ওর নোংরামির টানে ওর কাছে ফিরে যাব। আমি বিবাহিত, আর আমি আমার বউকে অনেক ভালোবাসি। আমার জীবনে শুধু ওই আছে, আর আমি শুধু ওকেই ভালোবাসি, আর ওকেই ভালোবাসতে চাই আমি। সো প্লিজ চাচু, তুমি তোমার বউকে নিয়ে চলে যাও, আর আমার বউকে নিয়ে আমাকে শান্তিতে বাঁচতে দাও। আর তখনই চাচু তার বউকে নিয়ে চলে যায়। আমি চাইনি ওর জীবনটা নষ্ট করতে, কিন্তু ও আমার জীবনটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। ওরই জন্যে আমার বউ এখনও আমার কাছে শুতে আসেনি। তখনই আমার পিচি বউটা আমাদের রুমে চলে আসে, আর আমি ওকে আমার বুকে জড়িয়ে বলি, তুমি কি রেগে আছো? কেন ভাইয়া? না মানে, তুমি কি ওই মেয়েটাকে ভালোবাসো? না, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি না প্লিজ মিথ্যা বলো না ভাইয়া, আমি সব জানি, আমি তো সব শুনলাম। কিন্তু এটা বুঝলাম না, ও তোমাকে বিয়ে করতে না সে লিভ টুগেদারে কেন করতে চাইলো? লিভ টুগেদার তো আমাদের কালচার না, আর এটা অনেক খারাপ ভাইয়া। কিন্তু তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কেন? কোথায় যাব? তুমি ওকে বিয়ে করে ওকে নিয়ে থাকলে তো আমি একা হয়ে যাব, তাই না? তো আমি কি নিয়ে থাকবো? আমার তোমাকে নিয়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ভাইয়া। তাহলে আমার খুব কষ্ট হবে, তুমি জানো। হ্যাঁ জানি, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাচ্ছি না। গট ইট, তুমি আমার, আর আমি শুধু তোমাকে নিয়ে বাঁচতে চাই। ভাইয়া তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না সোনা, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি কাঁদছি তোমাকে হারানোর ভয়ে, কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর সেটা আমি তোমার আচার ব্যবহারে লক্ষ্য করেছি। তুমি একটু হলেও তোমার স্বামীকে বুঝতে পেরেছো, স্বামীর মর্মটাও বুঝতে পেরেছো। তাই আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কোথাও যাব না। কোথায় যাব আমি তোমাকে ছেড়ে? তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার জায়গা নেই আমার। কি হলো ভাইয়া, কাঁদছো কেন? এত কাঁদে না সোনা, তোমাকে কাঁদলে মোটেও ভালো লাগে না ভাইয়া। আর এত কি ভাবছো সোনা? কিছু না সোনা। আচ্ছা আমি আর কাঁদবো না, কেমন? হুম, যাও গিয়ে দরজাটা লাগিয়ে আসো, আমরা এখন ঘুমাবো। ওকে সোনা। দরজা লাগিয়ে আমি আমার পিচ্চি বউয়ের বুকে মাথা রেখে শুয়ে পড়ি। এইভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি ওর ঠোঁটের কাছে এগিয়ে যাই, ওটা দখল নেওয়ার উদ্দেশ্যে। পিচ্চিটা হয়তো এখনই আমাকে বলবে, ভাই বোনে এটা করে না ভাইয়া। আর আমি বলবো, অত শত আমি বুঝি না, আমার ওটা চাই মানে আমার ওটাই চাই। কিন্তু আমি ওর ঠোঁটের কাছে যেতেই আমি যা ভাবি ঠিক তার উল্টো হয়ে যায়, আর বউ আমাকে বকা দিয়ে বলে, না ঘুমিয়ে বাদরামো করছো কেন তুমি? না মানে আসলে, যাও গিয়ে ঘুমাও। তুমি তো জানো আমাকে আদর না করলে ঘুম আসে না আমার। তো তুমি আমাকে আদর করে দিবে না বউ? তারপর ও আর কোনো কথা না বাড়িয়ে আমাকে ওর বুকে জড়িয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি পিচ্চি বউটা আমার পাশে নেই। হায় আল্লাহ, বউ আমার অভিমান করে আমাকে ফেলে চলে গেল নাকি? তাই আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে নিচে চলে যাই। সেখানে গিয়ে দেখি ভাবি ওকে সোফায় বসিয়ে ওর দুই পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। পিচ্চি বউয়ের আলতা রাঙা পা দুটো দেখতে অনেক সুন্দর লাগছে, তবে খালি খালি পা দুটো দেখতে মুরগির লেগ পিস বলে মনে হচ্ছে। তাই ওর আলতা পরা শেষ হলে আমি ওকে কোলে তুলে আমাদের রুমে নিয়ে এসে ওর জন্যে ইউকে থেকে আনা পাইল দুটো পরিয়ে দেই, আর ও
খুশি হয়ে আমার কপালে মিষ্টি করে চুমু এঁকে দেয়। আর আমি নিজেকে সামলাতে না পেরে ওকে আমার বুকে চেপে ধরি। তখনও আমাকে বলে, তুমি যদি কিছু করো তাহলে আমি এক্ষুনি চিৎকার জুড়ে দেবো ভাইয়া। ও বউ, বউ এমন করে না সোনা, আমি তোমার স্বামী, আমাকে একটু আদর করতে দাও না গো। আসছে বললেই হলো, এত আদর করো তাতে হয় না নাকি? তুমি এত খারাপ কেন ভাইয়া? সারাদিন শুধু আদর করো আদর করো, এত আদর আদর করলে বাদর হয়ে যাবে তুমি। দেখো বউ, আমি খুবই ধৈর্যহীন মানুষ, তাই আমার ধৈর্যের পরীক্ষা নিও না কেমন? আরে তোমার ধৈর্য তোমার কাছে রাখো। আমি এখন আসি, টাটা বাই বাই, আমি এখন যাই। বউ যেতেই আমি আমার মনের দুঃখে গান গেয়ে বলি, ও বউ, ও বউ রে তুই অপরাধী রে, আমার ফিলিংসের তুই 13টা বাজাও, তোর ক্ষমা নাই রে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, ও বউ তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। বউ তোমার সত্যি ক্ষমা নাই, তুমি শুধু আমার ফিলিংসের 13টা বাজাও, তবুও আই লাভ ইউ আমার পিচ্ছি বউ। আই লাভ ইউ টু ভাইয়া। এটা শুনে সামনে তাকাতেই দেখি আমার পিচ্চিটা আমাকে দেখে হাসছে। ওরে ফাজিল, তাহলে তুমি যাওনি? দরজার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মজা দেখছিলে? কি আমি মজা দেখছিলাম? না তুমি আমার মজা দেখছিলে? মানে তুমি কাঁদছো কেন আমার সোনা পাখি? তুমি আমাকে আই লাভ ইউ কেন বলেছো ভাইয়া? আই লাভ ইউ তো খুব খারাপ একটা শব্দ। কি এসব কি বলছো সোনা? আমি ঠিকই বলেছি ভাইয়া, আব্বু আমাকে বলেছে আই লাভ ইউ খুব খারাপ একটা শব্দ, তাই কেউ যদি আমাকে আই লাভ ইউ বলে আব্বু তাকে বকা দিয়ে দিতে বলেছে। আর আমার কথায় কাজ না হলে আব্বুকে নালিশ করতে বলেছে, কিন্তু তুমি যা পচা, আমার কথায় তো কাজ কখনোই হবে না, তাই আমি এক্ষুনি আব্বুকে গিয়ে নালিশ করব, কারণ তুমি আমাকে পচা কথা বলে কষ্ট দিয়েছো। তখনই আমি ওকে জড়িয়ে ধরে বলি, সোনা আমার মিষ্টি সোনা, এমন কথা বলেন না সোনা। সবাইকে বললে সবাই কি ভাববে তুমি বলো? সবাই কিচ্ছু ভাববে না, বরং তোমাকে বকা দিবে ভাইয়া, কারণ তুমি আমার সাথে পচা কথা বলেছো ভাইয়া। তাহলে তুমি আমাকে আই লাভ ইউ কেন বলেছিলে পিচ্ছি? কারণ অনু আমায় বলেছে যে কেউ আই লাভ ইউ বললে তাকে উত্তরে আই লাভ ইউ টু বলতে হয়। রিয়েলি? তা এই অনুটা আবার কে? ও আমার বেস্ট ফ্রেন্ড, ভুলে গেছো তুমি? আগে ও তো ওর কথা বলেছি আমি। ও হ্যাঁ, মনে পড়েছে আমার। তখনই আমি খেয়াল করে দেখি আমার পিচ্চি বউটা আমার কাছে নেই। ও মা, ম্যাজিক জানে নাকি? হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল সে। তখনই ভাবি এসে আমাকে বলে, এই যে ইমান ভাইয়া, নিচে চলো। কেন ভাবি, কি হয়েছে আবার? নিচে তোমার নামে বিচার সভা বসেছে ভাইয়া। না হ্যাঁ, নিচে চলো, নিচে গেলেই বুঝতে পারবে সব। তারপর আমি এক ছুটে নিচে চলে যাই। সেখানে যেতেই দেখি আমার পিচ্চি বউ দুই আব্বুর মাঝখানে বসে আমার নামে নালিশ করছে। আর শুধু তাই না, আমি ওকে কতবার চুমু খেয়েছি তাও হিসাব করে বলছে। পরিশেষে আমি ওকে আই লাভ ইউ বলেছি, সেটা নিয়েও সবার কাছে বিচার দিছে। বিচারকগণ ভিকটিমের বক্তব্য শুনে আমার পানে চেয়ে মৃদু মৃদু হেসে বলে, মা ও বোকা, তাই তো বুঝতে পারেনি, তুমি ওকে ক্ষমা করে দাও। ক্ষমা আর ওকে কখনোই না, ও আমাকে সুযোগ পেলেই দিয়ে দিবে আব্বু। ভাইয়া অনেক পচা, তোমরা জানো। তখনই জুরি মেম্বার্সরা আমার অবস্থা দেখে মুখ চেপে হেসে দেয়। আর আমি বোকা হাদার মতো পিচ্চি বউটাকে সরি বলে ওপরে চলে আসি। হঠাৎ কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর আমি জানি এ আর কেউ না, আমার বিয়ে করা পিচ্চি বউ। তাই আমি রাগ করে ওকে ছাড়িয়ে বিছানায় গিয়ে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ি। কি হলো সোনা ভাইয়া, রাগ করছো তুমি আমার সাথে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? থাকো তুমি রাগ করে, আমি আসি গোসল করে। তারপর আমার পিচ্চি বউ সত্যি আমাকে বিছানায় ফেলে গোসলে চলে যায়। আশ্চর্য, আমি রেগে আছি জেনে ও আমার রাগ না ভাঙিয়ে চলে গেল। তাই আমি রাগে অভিমানে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে থাকি। হঠাৎ কিছুক্ষণ পর কেউ আমার গায়ে উঠে আমাকে কাঁথার উপর থেকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। তখনই আমি কাঁথার নিচ থেকে হাত বের করে তাকে জড়িয়ে ধরি। জড়িয়ে ধরতেই অনুভব করি যে আমার বউ আমাকে জড়িয়ে কাঁথার উপর থেকে চুমু খাচ্ছে এবং ওর ভিজা শরীরের পানিতে আমিও ভিজে যাচ্ছি। আর নিজেকে সামলাতে না পেরে মুখের ওপর থেকে কাঁথাটা সরিয়ে ফেলি আমি। আর তখনও আমার বউ আমাকে আদর করে চুমু খেতে থাকে। তখনই ওকে বলি, এইভাবে ভিজে আছো কেন? যাও গিয়ে চেঞ্জ করে আসো। তুমি কি কানা? দেখো না আমি পেটিকোট ব্লাউজ পরে আছি। তাহলে আমি ভিজে আছি কেন? চুলের পানির জন্য।
তখনই খেয়াল করে দেখি ওর চুলের পানি একটু একটু করে আমার মুখের উপর এসে পড়ছে। আর এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার। নিজেকে যেন হারিয়ে ফেলছি আমি। কিন্তু তখনই আমার অভিমানের কথাগুলো মনে পড়ে যায়। আর আমি ওকে রেগে গিয়ে বলি, আমি তোমাকে আদর করলে তুমি আমাকে বকা দাও, তাহলে তুমি আমাকে আদর করছো কেন? নিজে করতে পারো আর আমি করলেই দোষ ভাইয়া? তুমি রেগেছিলে বলেই তোমাকে আদর করে রাগ ভাঙাতে চেয়েছিলাম আমি, কিন্তু এখন আর করব না। থাকো তুমি তোমার রাগ নিয়ে, তাতে আমার কি? তোমার কিছু না হলে এখানে বসে আছো কেন? যাও ভাগো এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি না, রিয়াকে ভালোবাসি। তোমার কোনো জায়গা নেই আমার কাছে। গট ইট? এটা শুনে তখনই আমার পিচিটা কোনোভাবে শাড়িটাকে বুকে পেঁচিয়ে আমাকে ছেড়ে রুমের বাহিরে চলে যায়। আর আমিও ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে অফিসে চলে যাই মিটিংয়ের জন্যে। কিন্তু মিটিংয়ে মোটেও কনসেন্ট্রেট করতে পারছি না আমি, কারণ আমার বউয়ের চাঁদপানা মুখটি দেখতে পাইনি আমি মিটিংয়ে আসার সময়। মিটিং শেষ হতে হতে রাত 9টা বেজে যায়। তাই মিটিং শেষে বন্ধুদের সাথে ডিনার করে পিচিটাকে ফোন লাগাই, কিন্তু ওর রেসপন্স না পেয়ে অস্থির হয়ে যায় আমি। তাই আমি তখনই বাসায় ছুটে যাই। বাসায় গিয়ে শুনি আমার পিচি সারাদিনে কিছু খাইনি, আর এখনও না খেয়ে ছাদে বসে আছে। আমি তো কত কিছু খেয়ে এসেছি, আর ও এখনও না খেয়ে বসে আছে। এতটা অভিমান ওর। তখন সবাই এসে বলে, বাবা তুই একটু ওকে বুঝিয়ে বল, মেয়ে তো আমাদের কথাই শুনছে না। এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। তাই তখনই আমি ওর জন্যে খাবার নিয়ে ছাদে চলে যাই। ছাদে গিয়ে দেখি আমার দেওয়া পায়েলটা খুলে ফেলে রেখে দোলনার অন্যদিকে ফিরে শুয়ে আছে সে। ও তুমি যতই রাগে ফায়ার হও না কেন, আমিও তোমার স্বামী। একবার যখন এসে পড়েছি তোমাকে সাথে করে নিয়েই যাব। তাই আমি আস্তে করে পিচ্চির কাছে গিয়ে ওর গালে চুমু এঁকে দেই। আর তখনই ও আমাকে ওর থেকে দূরে ঠেলে দেয়। তাই আমি ওকে আমার বুকে চেপে ধরে বলি, তুমি এখনো খাওনি কেন? আমার ফোন রিসিভ করনি কেন? তুমি কি জানো আমার কত টেনশন হচ্ছিল? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে এমন কেন করছো? শোনো, তুমি আমাকে ভালোবাসার কথা বলবে না কেমন? তুমি যাকে ভালোবাসো তাকে গিয়ে ভালোবাসার কথা বলো ভাইয়া। পিচ্ছি, তুমি আমার কথা শোনো। কিন্তু ও আমার কথাগুলো না শুনেই খাবারগুলো ফেলে দিয়ে চলে যায়। তখন ভাবি আমাকে বলেন, আমার ননদটা হয়তো এত কিছু বোঝে না, তবে নিজের জিনিস যে অন্য কাউকে দিতে নেই সেটা ঠিকই বোঝে। তুমি ঝগড়া করার সময় ওকে যে কথাগুলো বলেছ সেগুলো শুনেই কষ্ট পেয়েছে ও। এভাবে কি দেখো, তোমার বউ কিছু বলেনি, আমি নিজেই কানে শুনেছি সব। তুমি যখন এতই তোমার রিয়াকে ভালোবাসো, তাহলে আমার ননদিনীকে বিয়ে করেছো কেন? মজা নেওয়ার জন্য? ভাবি আপনি আমাকে ভুল বুঝছেন। ওকে ফাইন, আমি নয় তোমাকে ভুল বুঝলাম, কিন্তু আমার ননদ, ওকে তুমি কি করে বোঝাবে? ভাবি আমি ওকে ম্যানেজ করে নিব। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ না আমার ননদিনীকে ম্যানেজ করা। আর তখনই পিচিটা এসে ওকে দেওয়া আমার সমস্ত উপহার আমাকে দিয়ে চলে যায়। আর আমি ওর পেছনে পেছনে ছুটে যাই। গিয়ে দেখি পিচিটা আমার গলা ধরে শুয়ে আছে। তুমি এটা ঠিক করনি বাবা। তোমার মামা সব জেনেও শুধু আমাদের অনুরোধের একমাত্র আদুরে মেয়েকে আমাদের হাতে তুলে দিয়েছে। সে যদি জানতে পারে তুমি এখনো এসব নিয়ে পড়ে আছো, কত কষ্ট পাবে সে, তুমি ভেবে দেখো। কালকে তো গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে বললে তুমি তোমার বউকে ভালোবাসো, আর আজকে তোমার ভালোবাসার এই নমুনা দেখাচ্ছ তুমি। আমি যদি ভুল না হই, বিয়ের বাসর রাত হতেই তুমি ওকে রিয়া রিয়া করে দূরে ঠেলে রাখছো, আর তাই ও তোমার থেকে দূরে দূরে থাকছে। আব্বু, তোমার কথা শোনার মুড নেই আমার, তাই তুমি এখন আসতে পারো। আব্বুর কাছে বকা খেয়ে রুমে চলে যাই আমি। রুমে একা একা কিছুই ভালো লাগছে না আমার। পিচ্চিকে ছাড়া সবকিছু এতটা নিস্তব্ধ, সেটা আমি এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছি। তখনই খট করে দরজা খোলার শব্দ হয়। দরজার দিকে তাকাতেই দেখি আমার পিচিরা রুমে আসছে। ওকে দেখা মাত্রই আমি আমাদের বিছানা ঠিক করে ফেলি ওকে আমার কাছে নিয়ে শোয়ার জন্য। কিন্তু আমি যা ভাবি সবই উল্টো হয়ে যায়। ও আমাকে ফেলে রেখে নিচে মাদুর বিছিয়ে বালিশ নিয়ে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ে। তুমি এতটা হার্টলেস কী করে হতে পারো? আমি একটু রাগের মাথায় কী সব বলে ফেলেছি, তুমি সেটা বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিয়েছ। আমি তোমাকে ছাড়া এই বিছানায় একা একা শুভ কী করে? এসব ভাবতে ভাবতে কেঁদে ফেলি আমি, কারণ আমি কত কিছু খেয়ে এসেছি আরও কিছু না খেয়ে এসে ফ্লোরে শুয়ে পড়েছে। খুব কষ্ট হচ্ছে আমার, আর তাই আমি বিছানা ছেড়ে ওর কাছে গিয়ে শুয়ে পড়ি। আরও ঘুমাতেই আমি ওকে আমার বুকে টেনে নিয়ে আদর করতে থাকি। সোনা পাখি, একটা তোমার রাগ যদি আমি গুছিয়ে না দিই না,
আমিও তোমার স্বামী নই। তখন হঠাৎ খেয়াল করে দেখি আমার পিচ্চি বইয়ের হাত পা খুব গরম হয়ে আছে। তাই তখনই আমি ওকে কোলে তুলে বিছানায় শুয়ে দেই, আর ওর গালে গলায় হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। তাই সাথে সাথে ওর জ্বর মেপে আমি গিয়ে সবাইকে ডেকে আনি, আর আমার ডক্টর বন্ধু ওয়াহিদকে পিচ্চির চেক আপ করার জন্য ফোন লাগাই। ওয়াহিদ ওর প্রপার চেক আপ করে জানায় যে, ভাই তোদের চিন্তা করার কোনো কারণ নেই। আসলে সিজন চেঞ্জ হচ্ছে, তার উপর ঠান্ডা গরম আবহাওয়া, আর তাই ভাবির একটু ভাইরাল ফিভার হয়েছে। অ্যাকচুয়ালি এই সিজন চেঞ্জটা ভাবির শরীর একটু টলারেট করতে পারছে না, তাই এমনটা হয়েছে। আচ্ছা, ভাবির কি কোল্ড অ্যালার্জি আছে? হ্যাঁ বাবা, একটু ঠান্ডা লাগলেই খুব অসুস্থ হয়ে পড়ে মেয়ে আমার। তাহলে তো ভাবিকে দেখে শুনে রাখতে হবে, নয়তো তার আরও বেশি অসুস্থ হয়ে পড়ার চান্স আছে। তাই আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি ওগুলো ঠিকমতো খাওয়ালেও যত্ন নিলে ভাবি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। পিচ্চির চেক আপ করে ওয়াহিদ যেতেই আমি আমার পিচ্চিকে আমার বুকে জড়িয়ে বসে থাকি। ও তার কিছুক্ষণ পরে আমার বউটা জেগে গিয়ে আমাকে ওর থেকে দূরে ঠেলে দেয়, কিন্তু আমি সেই দিকে খেয়াল না করে ওকে জোর করেই খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেই, আর ও তাতে রেগে গিয়ে অন্য পাশ ফিরে শুয়ে থাকে। ধুর বাবা, ভাল লাগে না, এখনও রেগে আছে ও। কী করলে যে আমি ওকে আবার আমার কাছে ফিরে পাবো সেটা তো আমিও জানি না। আর হঠাৎ তখনই চট করে আমার মাথায় বুদ্ধি এসে যায়, আর আমিও বউয়ের অভিমান ভাঙানোর প্ল্যান করে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভোরবেলা উঠেই বউয়ের রাগ ভাঙানোর পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করে দেই, আর রাতে ভাবিকে বলি ওকে নিয়ে ছাদে চলে যেতে। রাতে পিচ্চি একাই ছাদে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে পুরের ছাদটাই বেলুনে বেলুনে ভরে আছে। বেলুনগুলো রেখে আর একটু সামনে এগোতেই দেখে আমি ডেভিলের মতো ছাদের মাঝ বরাবর লাভ বেলুন দিয়ে সরি লিখে দাঁড়িয়ে আছি শুধু তারই জন্যে। আর আমার পিচ্চি বউ আনার আর একটু তার কাছে আসতেই আমি তাকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করি, কিন্তু আমার পিচ্চি তাতে কোনো রিয়াক্ট না করে আমার হাত থেকে ছো মেরে গোলাপগুলো নিয়ে রুমে এসে ঘুমের ভান ধরে পড়ে থাকে। আর তার কিছুক্ষণ পর আমি ওর বুকে মুখ গুজে কান্নাকাটি জুড়ে দেই, কারণ এই সব কিছুই আমার জন্য হয়েছে, আর তাই ও খুবই রেগে আছে। হঠাৎ কেউ আমার মাথায় হাত বুলাতে শুরু করে, তাই মাথা তুলে বউয়ের দিকে তাকাতেই দেখি সে আমাকে দেখে মৃদু মৃদু হাসছে। ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হলো, কাঁদছো কেন ভাইয়া? বউয়ের এই প্রশ্ন শুনে আমি হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে থাকি। কি হলো, চুপ করে আছো কেন? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো সোনা? ক্ষমা? আর তোমাকে কখনোই না। তোমার এত কান্না আসলে তোমার রিয়ার কাছে গিয়ে কাঁদো, আমার কাছে বসে কাঁদছো কেন? তুমি আমার সব, আর আমি তোমার কাছে বসেই কাঁদবো। তোমার কান্না করতে ইচ্ছে করলে বাইরে গিয়ে কাঁদো, আমার কাছে বসে কেঁদো না প্লিজ, কারণ আমার না খুবই ঘুম পাচ্ছে আর আমি এখন ঘুমোতে চাই। কিন্তু কে শোনে কার কথা? আমি সেই আমার বউয়ের বুকে মুখ গুজে পড়ে আছি বিছানায়। কিছুক্ষণ পর বউ আমাকে বলে, হয়েছে, যান ভাগেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সোনা, তুমি আমাকে ক্ষমা করে দিলে রেগে রেগে কথা বলছো কেন? আমার ইচ্ছে করছে তাই। আপনি আমাকে মোটেও বিরক্ত করবেন না, গট ইট? প্লিজ আপনি চলে যান। কোথাও যাব না আমি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আপনি আমার থেকে বয়সে বড় তাই। আমি তোমার থেকে অনেক বড় তো নই, বড় জোর বছর দশকের বড়। ওই তো, আপনি বুড়ো ভাম। আপনি নাকি আমাকে কোলে নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি তো। আমার বউকে আমি কোলে নিয়েছি, কারো কোনো সমস্যা? আমার সমস্যা, কারণ আমার বিয়ে হয়েছে আপনার মতো বুড়োর সাথে। দেখো সোনা, আমার 28 বছর, তাই তোমার কোনো বুড়োর সাথে বিয়ে হয়নি। কানের কাছে ঘ্যান ঘ্যান করেন না তো, বুড়ো ভাম জানি কোথাকার। তুমি কি রেগে গেলে? সবাইকে আপনি আপনি করো, তাই আমাকেও আপনি আপনি করছো। আপনি কি এখান থেকে যাবেন, না আমি চিৎকার করে সবাইকে এ ঘরে ডাকবো? তখনই আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরে বলি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর যাচ্ছিও না, গট ইট? তাতে তুমি যতই রেগে যাও না কেন। প্লিজ ভাইয়া, আমি আপনাকে আর টলারেট করতে পারছি না। আপনি তো জানেন আমি অসুস্থ, তাহলে আপনি এমন কেন করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ফেলে কোথাও যাব না আমি। আবারও? আমি কোনো মিথ্যে কথা বলছি না, এটাই সত্যি, আর আমি তোমাকে সত্যি কথা বলছি। সেদিন রাগের মাথায় আমি তোমাকে উল্টাপাল্টা বলে ফেলেছি, আর সেটা সত্যি নয়। অসভ্য তুই, যা এখান থেকে। মিথ্যুক জানি কোথাকার, বুড়ো জানি কোথাকার, বিরক্তিকর জানি কোথাকার। তুমি আমার কথা শোনো। কি শুনবো ভাইয়া? আসল সত্যিটা তো আমি বাসরেই জেনে গেছি, যে আপনি অন্য কাউকে ভালোবাসেন। মানছি আমি বোকা, অত শত বুঝি না, তবে যতটুকু বুঝি সেইটুকুতেই চলে যায় আমার। আর যেটুকু বুঝতাম না সেটুকুও বুঝে গেছি আমি, কারণ আমাকে আমার
মায়েরা ভালো করে বুঝিয়েছেন। আপনি তো আপনার জানকে বলেছিলেন আমার সাথে বিয়ে হলেও আপনি শুধু ওকেই ভালোবাসবেন। সবই তো ঠিক চলছিল, দেন হঠাৎ কি হলো যে আপনি আমাকে নিয়ে পড়লেন? আপনার গার্লফ্রেন্ড সাডেনলি বিয়ে হয়ে যাওয়ায় কি আপনার মত বদল হয়ে গেল? তাই আপনি কালকে ওকে সবার সামনে অপমান করে এটাই বোঝাতে চেয়েছেন যে আপনি শুধু আমাকেই ভালোবাসেন। লিসেন, আপনার ভালোবাসার ধার ধারি না মিস্টার খান। এভাবে অবাক হয়ে দেখছেন? এভাবে অবাক হয়ে কি দেখছেন মিস্টার খান? নিজের কানে যেগুলো শুনেছি সেগুলোই আপনাকে বলছি। আপনি কি আপনার মা বাবার খুশির জন্য আমার সাথে সংসার করতে চাইছেন, না গার্লফ্রেন্ডের দুঃখে এমনটা করছেন? শুনি। তুমি আমার কথা শোনো। আপনার কথা শোনার কিছু নেই মিস্টার খান, কারণ আপনি একটা কাওয়ার্ড। আগে তো আপনার আমার কথা কসমিক কালেও মনে পড়েনি, আর এখন যেই আপনার গার্লফ্রেন্ড আপনার মায়া ত্যাগ করে অন্য কাউকে আপন করে নিয়েছে, তখন আপনি আপনার পাত্তারি গুটিয়ে আমাকে এসে বলছেন যে আপনি আমার স্বামী, আপনি আমাকে ভালোবাসেন, আপনার আমাকে চাই, আমার উপরে অধিকার ফলানো চাই। শুনুন, আপনার এই মিনিংলেস কাজকর্ম অন্য কোথাও গিয়ে করবেন, আমার কাছে না, কারণ আমি কোনো ফেলনা নই। গট ইট? আপনার আমার সাথে থাকতে হয়, আমার থেকে দূরে দূরে থাকবেন। কখনো মনের ভুলেও স্বামীর অধিকার নিয়ে দাবি জানাতে আসবেন না, কেমন? আর আমারও আপনার বউয়ের অধিকার চাই না। গট ইট? তারপর ও আবারও ফ্লোরে মাদুর বিছিয়ে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ে। এসব কি হচ্ছে আল্লাহ? যখন আমি আমার ভুলগুলো বুঝতে পেরে নিজেকে ওর হাতে তুলে দিয়েছি, তখনই ও আমাকে দূরে ঠেলে দিল। আমি কি ওর এবং ওর ভালোবাসা পাওয়ার যোগ্য নই? আজ রাতে কিছুতেই ঘুম হবে না আমার। কি করে হবে? যাকে আমার প্রয়োজন সেই তো আমার কাছে নেই। এসব ভাবতে ভাবতে খেয়াল করে দেখি আমার পিচিটা ঘুমিয়ে ঘুমিয়ে কাঁপছে। তাই আমি ওকে কোলে তুলে বিছানায় এনে শুয়ে দেই, আর ও ঘুমের মধ্যে আমার নিয়ন মনে করে আদর করতে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিচ্চিটা বাচ্চাদের মতো হাত পা গুটিয়ে আমার কোলের মধ্যে ঘুমিয়ে আছে। তাই আমি ওর গালে আলতো করে চুমু এঁকে দেই, আর তখনই ও উঠে গিয়ে আমাকে বকা দিয়ে বলে, নিজের লিমিটের মধ্যে থাকবেন, গাজোয়ারি করবেন না, কেমন? তুমি তো আগে এমনটা ছিলে না, এমন কেন করছো সোনা? ও, সেটা আপনি জানেন না বুঝি? আপনার জন্যই তো এত কিছু, এরই মধ্যে ভুলে গেলেন আপনি? ওর প্রশ্নের উত্তর দিতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকি আমি। কি হলো, চুপ করে আছেন কেন ভাইয়া? দেখো, তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে না, কেমন? টপিক চেঞ্জ করলেন কেন? আমি আমার প্রশ্নের উত্তর চাই। আর তখনই আমার পিচ্চি বউয়ের ফোনটা বেজে ওঠে। ও ফোনটা রিসিভ করলে কলারকে বলে, তুই একটু ওয়েট কর, আমি এখন আসছি। তুমি এই অসুস্থ শরীরে কোথায় যাচ্ছ সোনা? দ্যাটস নান অফ ইউর বিজনেস মিস্টার খান। আমার পিচিটা আমাকে এভাবে ইগনোর করলো। তার কিছুক্ষণ পর আমার পিচিটা ফ্রেশ হয়ে নিজেই শাড়ি পরে বাথরুম থেকে বেরিয়ে আসে, আর আমি অবাক হয়ে ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই। ও সেটা বুঝতে পেরে ও আমাকে ফেলে চলে যায়। জানি না আমার অভিমানীটা কোথায় গেল। আমাকে তো সে বলেও গেল না। এখন আমি জানবো কি করে যে আমার সোনাটা কোথায় গেল? তখনই আম্মু এসে আমাকে বলে যে, বাবা, তোর পিচ্চিটা তো একা একাই ইউনিভার্সিটি চলে গেছে ক্লাস করার জন্য। কি? ও ইউনিভার্সিটিতে ক্লাস করতে গেছে? হ্যাঁ বাবা, তাই ওকে অফিস থেকে আসার সময় সাথে করে নিয়ে আসিস, কেমন? হ্যাঁ আম্মু, ঠিক আছে। দুপুরে অফিসে ইম্পর্টেন্ট ডিল সাইন করার পর পিচিটাকে নিতে ইউনিভার্সিটিতে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচ্চি বউটা ওর বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে হাসাহাসি করছে ও আড্ডা দিচ্ছে, কিন্তু আমাকে চোখ তুলে চেয়েও দেখছে না। সোনা, তুমি কেন এমন করছো? আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? তখনই সামনে তাকিয়ে দেখি আমার পিচ্চি বউ একটা ছেলের বাইকে বসে কোথায় যেন যাচ্ছে। তাই তখনই আমি ওদের ফলো করতে শুরু করি। ফলো করতে করতে বাসায় এসে পৌঁছাই। বাসায় পৌঁছাতেই কোনো মতে গাড়িটা পার্ক করে রুমে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচ্চিটা মাত্র শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়েছে। আর তখনই আমি ওকে জড়িয়ে ধরে বলি, কে ওই ছেলেটা? কি হয় তোমার? রিয়া আপনার কি হয়? ছেলেটাও আমার তাই হয়। শোনো বউ, তুমি মোটেও মজা করবে না, কেমন? কারণ আমি ভালো করেই জানি যে ও তোমার বন্ধু। তাহলে আপনার বাজে বকার মানে কি শুনি? কি আপনি কি প্রমাণ করতে চান শুনি? আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাই হয়েছে প্রমাণ করা। আপনি এখন আসতে পারেন, আর কিছু দরকার নেই প্রমাণ করার। সো গুড বাই। তুমি এমনটা কিছুতেই করতে পারো না, কারণ আমি তোমার স্বামী। তোমাকে তো আমি আগেই বলেছি, স্বামীর অধিকার নিয়ে কখনো আমার কাছে আসবে না তুমি। তোমার যেমন আমাকে প্রয়োজন নেই, আমারও তেমন তোমাকে প্রয়োজন নেই।
আর এই কথাটা ভালো করে তোমার মাথায় ঢুকিয়ে নাও। আমি কি বলছি? আমার তোমাকে প্রয়োজন নেই? ও শাট আপ এন্ড প্লিজ লিভ মি অ্যালোন মিস্টার স্বামী। পিচ্চি বউয়ের কথায় অভিমান করে আমি ওকে ছেড়ে বাসা থেকে বেরিয়ে যাই। রাত 10টা নাগাদ আমি ড্রিঙ্ক করে সিগারেট টানতে টানতে বাসায় এসে আমাদের বেডরুমের দরজা ধাক্কাতে থাকি। আর তখনই আমার বউ দরজা খুলে বেরিয়ে এসে বলে, সত্যি তোমার কোনো যোগ্যতা নেই আমার স্বামী হওয়ার, আমার ভালোবাসা পাওয়ার। তুমি একটা খুব বাজে লোক। আমি যেগুলো পছন্দ করি না সেগুলো সবই আছে আপনার মধ্যে, তাই তো এখন ড্রিঙ্ক করে এসে মাতালের মতো বিহেভিয়ার করছে। বউ আমি মাতাল নই, আমি তোমাকে ভালোবাসি। কচু বাসো, তাই তো এইভাবে ছাইপাশ গিলে এসেছো ভাইয়া। তার উপরে সিগারেটও খাচ্ছ তুমি। আমি কিছু খাবো না সোনা, প্রমিস। শুধু তুমি আমাকে বলো তুমি আমাকে অনেক ভালোবাসবে, আমাকে ফেলে কারো কাছে যাবে না। তুমি কি কানা? দেখো না আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি পালিয়ে যাব বলে। এই মেয়ে, এই মেরেই ফেলবো যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও। যাচ্ছি তো আমি, চোখে দেখো না তুমি। আর তখনই আমি আমার পিচ্চি বউকে জড়িয়ে ধরতে যাই, আর ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজা লাগিয়ে রুমে চলে যায়। আর আমিও দরজা ধাক্কাতে ধাক্কাতে কান্না করতে থাকি, কিন্তু শয়তানিটা দরজা খুলছে না দেখে মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি রাগে ফায়ার হয়ে আবারও বাসার বাহিরে এসে পাইপ পেয়ে দোতলায় আমাদের রুমে চলে যাই। আর সেখানে যেতেই দেখি আমার পিচিটা সোফায় শুয়ে শুয়ে আমার জন্যে কাঁদছে। সত্যি আমি খুব খারাপ, কারণ আমার পিচিটা আমার জন্য কষ্ট পাচ্ছে। তাই আমি তখনই দৌড়ে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে পাগলের মতো চুমু খেতে থাকি। আর ও তখনই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, অসভ্য তুমি, আমার কাছে আসছো কেন ভাইয়া? তুমি খুব খারাপ, তোমার থেকে ওই বাজে বাজে ছাইপাশের গন্ধ আসে, সেটা কি তুমি জানো? তারপর তখনই আমি ফ্রেশ হতে বাথরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে তেঁতুলের টক খাই, আর সাথে সাথে মদের নেশাটুকু কেটে যায়। নেশা কেটে যেতেই আমি আমার পিচ্চি বউয়ের পা দুটো জড়িয়ে ধরে বলি, আমাকে তুমি ক্ষমা করে দাও সোনা, তোমার কষ্ট হয় এমন কোনো কাজ আমি আর কখনোই করব না, প্রমিস সোনা। অসভ্য, তুমি প্রমিস করোই ভাঙার জন্য। তুমি খুব খারাপ ভাইয়া। আচ্ছা আমি খারাপ, তুমি আমাকে প্রমিস করো আমাকে তোমার কাছে কাছে রাখবে। আমার বইয়ে গেছে তোমার মতো পচা ভাইকে আমার কাছে রাখতে। কেন আমাকে তোমার কাছে রাখবে না কেন? কারণ ফুফি আম্মু, না মানে আম্মু আমাকে বলেছেন যে ছেলেরা বউ ফেলে অন্য মেয়েদের সাথে মিশে, তারা অনেক খারাপ হয়। তাই তুমিও অনেক খারাপ ভাইয়া। আই হেট ইউ। বাট আই লাভ ইউ। তুমি আমাকে আবারও পচা কথা বলেছো? না, আমি তোমাকে ভালোবাসি বলেছি। ও তাই, জানি কোথায়। তখন আমি ওর পা দুটো আবারও আমার বুকে জড়িয়ে ওর পায়ে চুমু খেয়ে বলি, তুমি আমাকে মারবে, কাটবে, শাস্তি দিবে, তোমার কাছে রেখে দাও, এভাবে আমাকে দূরে ঠেলে দিও না সোনা। আর তখনই ও আমার গালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলে, তাই নাকি গো? তাহলে যাও গিয়ে আমার ফেভারিট গানে ডান্স করে দেখাও। কি বউরে বাবা, নিজের বরকে দিয়ে ড্যান্স করায়। আর তখনই আমার পিচ্চিটা আমাকে বলে, ভাইয়া যাও না গিয়ে লুঙ্গি ডান্স করো না গো। আই ওয়ান্ট টু সি ইউর লুঙ্গি ডান্স। ইয়ে মানে লুঙ্গি ড্যান্স আবার করে কেমনে? মায়ের খাবা, মায়ের খাইলে ডান্স এমনিতেই বের হয়ে আসবে তোমার। শোনো বউ, আমি মাইরও খাবো না, ড্যান্সও করবো না, গট ইট? না করলে না করবা, তাতে আমার কি ভাইয়া, আমার কিছুই না। গুড নাইট। আমি মানা করাই ও কি আবারও রেগে গেল আমার উপরে? এমনিতেই ও আমাকে ভুল বুঝে বসে আছে, তার উপরে আমি ওর ভুল বোঝার সিচুয়েশন দিনকে দিন বাড়িয়ে তুলছি। আমি তো ওই রিয়ার কথায় কত উঠবস করেছি, আর এখন আমি আমার বিয়ে করা বউয়ের কথায় উঠবস করতে পারছি না। এতে তো আমাদের মধ্যকার দূরত্ব খুবই বেড়ে যাবে, আর ও আমাকে ঘৃণা করবে। আর তখনই লাইটটা অফ হয়ে যায়, আর আমি ডিম লাইটের আলোতে খেয়াল করে দেখি যে আমার পিচ্চি বউয়ের লাইটের আলোতে অসুবিধা হওয়ায় লাইটগুলো অফ করে ডিম লাইটগুলো জ্বালাচ্ছে। সো বেশ ভালো করেই বুঝতে পারছি রেগে আছে সে, তাই তো আমাকে চোখ তুলেও দেখছে না ম্যাডাম। আর এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমি আমার পিচ্চি বউয়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরি, আর তখনই খেয়াল করে দেখি যে আমি আমার বউয়ের বদলে আমাদের মাঝখানে রাখা কোলবালিশটাকে জড়িয়ে ধরেছি। আমাদের মধ্যে কি সত্যি এতটা দূরত্ব এসে গেছে যে ও আমাদের মাঝে বাংলাদেশ ভারতের বর্ডার করে রেখেছে? আমি তো এই দূরত্ব কিছুতেই মেনে নিতে পারছি না। আমি এখন কি করে আমিও রাগ ভাঙাই? আল্লাহ তুমি আমাকে পথ দেখাও প্লিজ। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমি লুঙ্গি ড্যান্স গানে লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স করা শুরু করে দেই। আর তখনই আম্মু এসে আমাকে বলে, বাবা তুই কি পাগল হয়ে গেছিস যে সকাল সকাল ঘুম থেকে উঠেই তাণ্ডব করতে শুরু করেছিস? ইয়ে মানে আম্মু কি করব তুমিই বলো। তোমার আদরে বৌমা তো এখন আমার উপরে রেগে আছে, আর তাই তাকে হ্যাপি করতে লুঙ্গি ড্যান্স করছিলাম আমি।
তা যার জন্য এত কিছু সে কি বাড়িতে আছে বাবা? ওই তো কাঁথা মুড়ো দিয়ে বিছানায় ঘুমিয়ে আছে, দেখো না তুমি? কই, আমি তো কিছুই দেখি না বাবা। আর তখনই আমি আমার পিচ্চি বউয়ের গায়ের কাঁথাটা সরিয়ে দেই। কাঁথাটা সরাতেই আম্মু আমাকে হেসে হেসে বলে, তুমি যাকে খুঁজছো সে তো ভোরেই তার ইউনিভার্সিটি চলে গেছে। তুমি কি বলছো আম্মু? যেটা সত্যি সেটাই বলছি। তোর আব্বু ওকে মিটিংয়ে যাওয়ার সময় সাথে করে নিয়ে গেছেন। কিন্তু ও এত সকালে ইউনিভার্সিটিতে গেল কেন আম্মু? ওর একটা ক্লাস আছে তাই। ও আচ্ছা, কিন্তু আমাকে তোমরা ডেকে দিলে না কেন? মেয়ে আমার মানা করেছিল, তাই তো আমরা ডাকিনি বাবা। ও বলল তোমরাও শুনে নিলে আম্মু? ও নইলে বাচ্চা, তোমরাও কি বাচ্চা আম্মু? আর তখনই আম্মু আমার অবস্থা দেখে হাসতে হাসতে রুমে চলে যায়, আর আমি ওর আগে ফায়ার হয়ে যাই। তাই সকালে ব্রেকফাস্ট না করে অফিসে চলে যাই। অফিসে যেতেই শুনি ম্যানেজার অফিসের অফিসিয়াল পেপারসে গন্ডগোল করে ফেলেছে, আর এটা শুনে মেজাজটা আরও খারাপ হয়ে যায় আমার। তবু নিজেকে সামলে নিয়ে অফিসের কাজে মনোনিবেশ করতে থাকি আমি। কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে দেখি ওই রিয়াটা আবারও এক বুড়োর সাথে রাস্তা দাঁড়িয়ে আগলা পিরিত করছে। তাতে আমার কি? তবু এসব দেখে মেজাজটা বিগড়ে যায় আমার। আর আমি বাসায় যেতেই আমার পিচ্চি বউটা আমাকে জড়িয়ে ধরে দুটো শাড়ি দেখিয়ে বলে, কালকে আমি ওটা পরবো না, এটা পরবো ভাইয়া। তুমি কিন্তু ওটা মানে ওই পাঞ্জাবিটা পরবে, কেমন? এই মেয়ে, এই এসব কি বলছো তুমি? তোমার সাথে সংসারে আমি কোথায় যাব বুঝেছো? আর তোমাকেও যেতে দিব না, গট ইট। সো যাও গিয়ে এগুলো ঢুকিয়ে রাখো, কেমন? ভাই তুমি এইভাবে বলছো কেন? কি করেছি আমি? দেখো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাই আমি আর কোনো ঝামেলা চাই না, বুঝেছো তুমি? শোনো, তোমার এই ঝামেলার ধার ধারি না আমি, আর তোমার ক্ষমারও কোনো প্রয়োজন নেই আমার, গট ইট। তাই আমার থেকে দূরে দূরে থাকবে, কেমন? তখন ও আমাকে আদর করে চুমু খেয়ে বলে, তোমার কি হয়েছে ভাইয়া? তুমি এমন বিহেভিয়ার করছো কেন? তখনই আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলি, বললাম না আমার থেকে দূরে দূরে থাকবে, যাও এখান থেকে, বাজে মেয়ে জানি কোথাকার। তারপর আমি ওকে ফেলে ছাদে চলে যাই। ও গালে হাত দিয়ে রিয়ার কথা ভাবতে বসে যায়, যে ও এত খারাপ, আর ও টাকার জন্য এত নিচে নামতে পারে। ও যে ওর বাবার বয়সী লোকদের সাথে, ছি ছি ছি, এগুলো ভাবা যায়? এসব ভাবতে ভাবতে সকাল হয়ে যায়, আর আমি ফ্রেশ হয়ে অফিসে চলে যাই। অফিসের মিটিং শেষে রাত 8টা নাগাদ পিচ্চির ইউনিভার্সিটির সামনে দিয়ে আসার সময় দেখি বসন্ত বরণ ও পিঠা উৎসবের কনসার্ট হচ্ছে। তাই আমি গাড়ি পার্ক করে ইউনিভার্সিটির গেটে চলে যাই। তখনই অনু এসে আমাকে বলে, ভাইয়া, মিশকা কি এতটাই অসুস্থ যে ও আজকে অনুষ্ঠানে এলো না, সাথে আপনাকেও নিয়ে এলো না? দেখেন না ভাইয়া, আমরা সবাই আমাদের হাজবেন্ডকে নিয়ে এসেছি, শুধু আপনার বউটাই আপনাকে নিয়ে আসেনি। তখনই আমার কাল রাতের কথা মনে পড়ে যায়, আর আমি অনুকে বাহানা দিয়ে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। কাল রাতেও আমি রিয়ার ওপরে রাগটা আমার পিচের উপরে ঝেড়েছি, আর তাইও আজকের অনুষ্ঠানে আসেনি। কত সুন্দর সুন্দর দুটি শাড়ি ও পাঞ্জাবি পছন্দ করেছিল আমাদের, আর আমি ওকে শুধু শুধুই বকা দিয়ে কষ্ট দিয়ে ফেললাম। জানি না বাসায় গিয়ে কি আছে আমার কপালে, তবে যাই হোক না কেন, আমি আমার পিচির জন্য সবকিছু ফেস করতে রাজি। আফটার অল আমার এত বদমেজাজের জন্যই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে, আর এতে আমার পিচিটার কোনো দোষ নেই। সব দোষ আমার, সব ভুলই আমার। কারণ রিয়ার সাথে আমার সমস্ত সম্পর্ক চুকে যাওয়ার পরও আমি রেগে গেলে কথায় কথায় আমাদের মধ্যে ওকে টেনে আনি, আর তাতেই আমার বউটা আমার থেকে দূরে সরে যায়। তাই আমাকে আমার রাগে ফায়ার হওয়াটা কন্ট্রোল করতে হবে, যে কোনো মূল্যে করতেই হবে। কারণ আমার পিচিটা কোনো উল্টাপাল্টা ডিসিশন নিয়ে নিলে আমি পাগল হয়ে যাব। আমি ওকে ছাড়া থাকতেই পারবো না, কিছুতেই না। তাই আমি বাসায় পৌঁছাতেই হলে ছুটে যাই। সেখানে ছুটে গিয়ে দেখি কাল রাতের সেই সুন্দর শাড়ি দুটি মীরা আপুর হাতে। তখন আমি গিয়ে মীরা আপুর কাছে জিজ্ঞেস করি, তুমি এগুলো কোথায় পেয়েছো মীরা আপু? ভাইয়া তুমি তো জানো আমি শাড়ি পরি না, তাই ভাবির কাছে গিয়েছিলাম ইউনিভার্সিটির বসন্ত বরণ ও পিঠা উৎসবের অনুষ্ঠানে শাড়ি পরে সাজার জন্য। তাই ভাবি আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়ে এই দুটো শাড়ি আমাকে গিফট করেছে। আপুর কথা শুনে নিজেকে মস্ত বড় অপরাধী বলে মনে হচ্ছে আমার। তাই আমি তখনই আমাদের রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি বউ আমার বই পড়ছে। ইচ্ছে করছে ওকে আমার বুকে জড়িয়ে মনের সমস্ত কথাগুলো খুলে বলে মনের সব ভালোবাসা ঢেলে দেই ওর উপরে, কিন্তু সাহস করে ওর কাছে যেতে পারছি না। কি করব আমি কিছুতেই বুঝতে পারছি না। ও আমার কথায় কষ্ট পেয়ে ওরই সবচেয়ে পছন্দের শাড়ি দুটো মীরা আপুকে দিয়ে দিয়েছে। কি করব আমি? কি করলে ওকে আমি আমার কাছে পাবো? তাই কোনো উপায় না দেখে আমি শাওয়ার নিতে ওয়াশরুমে চলে যাই। শাওয়ার শেষে বেরোতেই দেখি পিচ্চি আমার ঘরে নেই, হয়তো ডিনার করতে ডাইনিংয়ে চলে গেছে। তাই আমিও তাড়াতাড়ি ডাইনিংয়ে চলে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি বউ আমার সেখানেও নেই। তাহলেও গেল কই? তখন আম্মু এসে আমাকে রেগে রেগে বলে,
তুমি যাকে খুঁজছো সে তার রুমে, তাই তুমি তোমার খাওয়া খেয়ে তারপর যাও। আম্মু ও কি ডিনার করেছে? বলছি না তুমি তোমার খাওয়া খাও, কে কি করলো সেটা দেখার সময় আছে নাকি তোমার? আম্মু চুপচাপ খেতে দিয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কথা বাড়িও না কেমন? আম্মুর বকাকে শুধু স্যুপ খেয়ে রুমে চলে আসি আমি, কারণ আমার কিছুই ভালো লাগছে না। আমার পিচিটা কি ডিনার করেছে? কেউ তো কিছুই বলল না আমায়। আচ্ছা, ওর জ্বরটা কি কমেছে? এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখি পিচি বউ আমার ওর বই খাতাগুলো গুছিয়ে রাখছে। তাই আমিও ঝটপট আমাদের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। তার কিছুক্ষণ পরে লাইটটা অফ হয়ে যায়। আশ্চর্য, আমার পিচিটা তো আমার কাছে এসে শুলো না, তাহলেও গেল কই? তাই তখনই ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বিছানা থেকে নেমে যেতেই দেখি বউ আমার পায়ের কাছে কম্বল বিছিয়ে আরেকটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। এই দৃশ্য দেখে কেঁদে ফেলি আমি, কারণ ও আমার কথায় কষ্ট পেয়ে এমনটা করছে। কাল রাগের মাথায় কী সব বলেছি সেসব শুনেই আমার থেকে দূরে দূরে থাকছে ও। আমি তো কখনো এমনটা চাইনি, আর আমি সাহস করে ওকে বলতে পারছি না যে তুমি আমার কাছে এসে ঘুমাও। তুমি তো অসুস্থ, তুমি এমনটা করলে আরও অসুস্থ হয়ে পড়বে। সাহস করে কি বলবো? নিজের দোষে সেই অধিকার খুইয়েছি আমি। তাই আমার পিচিটা ঘুমাতেই আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে ওর কাছে গিয়ে ওকে বুকে জড়িয়ে আলতো করে চুমু খেতে খেতে কেঁদে বলি আমি, আর খুবই আলতো করে ওকে আমার কাছে আগলে রাখি, যাতে বুঝতে না পারে যে আমি ওর এতটা কাছে আসি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিচিটা আমার কোলের মধ্যে নেই। ও মা, ও কই গেল? তাই তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে নিচে চলে যাই। নিচে যেতেই দেখি আম্মু ওকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তাই আমিও রুমে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমার বউকে শুনিয়ে শুনিয়ে বলি, আম্মু আমি অফিসে যাচ্ছি। যাচ্ছ তো? তোমার কিছু লাগলে আমাকে বলো, আমি এনে দিব, কেমন? তুমি এনে দিবে কেন? তোমার আব্বু কি হারিয়ে গেছে? হায় আল্লাহ, আমার বউটা কি বোঝে না যে আমি এভাবে ওকে এই কথাগুলো বলছি? আর আম্মু কি বোঝে না আমি এই কথাগুলো তার ওয়ান অ্যান্ড অনলি আদুরে বৌমাকে বলছি? দূর বাবা, ভাল লাগে না। তাই তখনই আমি অফিসে চলে যাই। মা, আমি তো তোকে স্বামীর মর্ম বুঝিয়েছি, তবুও তুই এমন কেন করছিস? এমন করব না তো কি? তোমার ছেলেকে মাথায় তুলে নাচবো আম্মু? তুমিই বলো, কথায় কথায় রিয়া রিয়া আর রিয়া, এরকম করলে এমন স্বামী নিয়ে থাকা যায় না আম্মু। তাই বলে তুই ওকে ভাইয়া বলে ডাকবি? হ্যাঁ ডাকবো। এখন ভাইয়া বলে ডাকছে, আগামী বছর থেকে আঙ্কেল বলে ডাকবো, কেমন? নিজে স্বামীকে এমন বলে না মা, ও তো স্বামী, আর তোকে কতটা ভালোবাসে পাগলের মতো। কচু ভালোবাসে? মোটেও না। ভালোবাসার কথা বলবে না তুমি। অবশ্য এতে তোমার দোষ কি? তোমার ছেলে, তুমি তো তারই সাইডে যাবে, তাই না? না মা, তোর আম্মু তার ছেলের সাইডে থাকলেও আমি আমার মেয়ের সাইডে থাকবো। তাহলে চলো। কোথায় যাবি মা? কোথায় আবার? আমাকে এখনই আমার বাপের বাড়ি দিয়ে এসো। আচ্ছা মা, তাহলে চলো। তুমি কি করছো ইমনের আব্বু? তোমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে। পাগল হয়ে যাবে হয়নি, তাই তো? তা বলে তুমি এভাবে দেখে আম্মু, আমাদের জন্য তুমি তোমার স্বামীর সাথে ঝামেলা করো না, কেমন? কিন্তু মা, কোনো কিন্তু টিন্তু বুঝি না আম্মু। তোমার ছেলে জেনে শুনে এমনটা করছে। ও কথায় কথায় আমাদের মাঝে অন্য আরেকজনকে টেনে আনছে। এটা কি ঠিক আম্মু? তুমিই বলো। তোমার ছেলে যদি আমাকে ভালোবেসে আদর করে বলে যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, তা বলে তুমি অভিমান করে থাকবে? তাহলে তো আমি সবকিছু ভুলে যাই। তা না, কথায় কথায় ঝামেলা বাড়িয়ে দূরত্ব সৃষ্টি করছে। শোনো আম্মু, তোমার ছেলে যদি এইভাবে থাকতে চায় থাকতে পারে, আমারও কোনো সমস্যা নেই। তবে তোমার ছেলেকে বলে দিও মনের ভুলেও যেন আমার রাগ ভাঙাতে আমার বাপের বাড়ি না যায়। তাহলে গেট দিয়ে তাড়িয়েই দেব তোমার একমাত্র ছেলেকে। অনেক সহ্য করেছি, আর না। প্লিজ আম্মু, তোমার ছেলের যখন এতই রিয়াকে পছন্দ, তাহলে আমাকে বিয়ে করে বসে আছে কেন? তোমার ছেলেকে বলো আমাকে ডিভোর্স দিয়ে রিয়াকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে, কেমন? কারণ ওর মতো লোকের সাথে আমি আর থাকতে পারছি না আম্মু। কারণ আমি যতই সবকিছু ঠিক করার চেষ্টা করছি, তোমার ছেলে ততই সবকিছু বিগড়ে দিচ্ছে। তাই আমার পক্ষে ওকে আর সহ্য করা সম্ভব নয় আম্মু। তারপর আমি আমার শ্বশুর আব্বুকে নিয়ে বাবা বাড়িতে চলে আসি। বাবার বাড়ি পৌঁছাতে ফোনটা বেজে ওঠে আমার। ফোনটা হাতে নিতেই দেখি ওই শয়তান ডেভিলটার ফোন। তাই আমি আমার অভিমানের ঠেলায় ফোনটা সুইচ অফ করে দেই। আশ্চর্য, এতক্ষণ তো ফোনটা বাজছিল, ওর এখন আবার সুইচ অফ বলছে কেন? ও হ্যাঁ, সে তো আমার উপরে রেগে আছে, তাই হয়তো ফোনটা সুইচ অফ করে বসে আছে। রাতে আমি আমার সমস্ত অফিসিয়াল ওয়ার্ক শেষ করে বাসায় ফিরে যাই।
বাসায় যেতে রুমে গিয়ে দেখি বউ আমার সেখানে নেই, হয়তো অন্য কোনো কাজে বিজি আছে সে। তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছাদে চলে যাই। সেখানে গিয়ে দেখি বউ আমার সেখানেও নেই। তাহলে ও গেল কই? তখনই আব্বু এসে আমাকে বলে, বাবা, বৌমাকে ওর বাবার বাড়ি দিয়ে এসেছি। কেন আব্বু? আমি ওকে ছাড়া না মানে আমি তো ওকে সেখানে দিয়ে আসতে পারতাম। ও তোমার সাথে যাবে না বলেই তো আমি ওকে নিয়ে গেছি। এতটা রেগে আছে ও আমার উপরে যে আমাকে না বলেই সোজা বাবার বাড়ি চলে গেল। আমি যে শাড়ি ও গাছডাটা ওর জন্য আনছি ওগুলো পরবে কে? গাছডার ফুলগুলো তো শুকিয়ে যাবে, ওর আর পরাই হবে না। কি হলো বাবা, কি অত ভাবছিস? অফিসে কিছু তো খাওয়া হয়নি তোমার, সো ডিনার করবে না? ডিনারে চলো। ডিনার না ছাই করব আমি? যাকে আমার চাই সেই তো এখানে নেই, তাকে ছাড়া আমার চলবে কি করে? তাই আমি তখনই আব্বু আম্মুকে বাহানা দিয়ে শ্বশুর বাড়িতে চলে যাই। আমি সেখানে যেতেই সবাই আমাকে দেখে খুশি হয়ে যায়। শুধুমাত্র আমার বউটাই বাংলায় পাঁচের মতো মুখ করে ওর রুমে চলে যায়, কারণ ও এখনো আমার উপরে রেগে আছে। তাই ওর রাগ ভাঙাতে আবারও সবাইকে বাহানা দিয়ে রুমে চলে যাই। সেখানে যেতেই দেখি আমার বউটা লাইট অফ করে ঘুমিয়ে পড়েছে। এত রাগ ওর যে আমাকে এভাবে ইগনোর করছে। তাই আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আস্তে আস্তে ওর কাছে গিয়ে গাজরাটা ওর চুলে পরিয়ে দিয়ে শাড়িটা চেঞ্জ করে ওকে বুকে জড়িয়ে ওর গালে গলায় চুমু খেতে থাকি। চুমু খেতে খেতে এক পর্যায়ে ওর ঠোঁটের কাছে চলে যাই এবং ওর ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে নেই। এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে দেখি আমার পিচ্চি বউয়ের কোনো হেলদোলই নেই। আচ্ছা, ও কি এতটাই অনুভূতিহীন যে আমার কোনো স্পর্শই ও ফিল করতে পারছে না? আমি সে কখন থেকে ওকে পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছি, ওকে আমার সাথে জড়িয়ে রাখছি, আর ও তো আমাকে ছুঁয়েও দেখছে না। মিস্টার খান, ও তুমি যাই করো না কেন, আমি তোমাকে মনের ভুলেও ছুঁয়ে দেখবো না, জাস্ট বিকজ অফ আই হেট ইউ। তখনই ডেভিল শয়তানটা আমাকে আস্তে আস্তে করে ডেকে তুলে বলে, পিচ্চি বউ দেখো না, আমি তোমার কাছে আসছি। আসছেন কেন? আমি কি আপনাকে আসতে বলেছি? আমি তো বলিনি আপনি এখানে আসেন। আমার তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না, তুমি কি সেটা জানো? আপনার ভালো না লাগলে আমি কি করতে পারি? আপনার ভালো লাগার লোকের অভাব তো নেই, তাহলে আমার কাছে আসছেন কেন? বউ তোমার শরীর। হো, তাহলে আপনি আমার শরীরের জন্য না, মানে নিজের শারীরিক চাহিদার জন্য এখানে এসেছেন? তাহলে যেটার জন্য এসেছেন সেটা করে চলে যান। আফটার অল আমাকে বিয়ে করে বউয়ের ট্যাগ তো লাগিয়ে রেখেছেন, সো যা মন চায় সেটাই করেন, কেমন? তুমি আমাকে ভুল বুঝেছো সোনা, তুমি আমার কথাগুলো শোনো। কি শুনবো? কিচ্ছু শোনার নেই আমার। আমি চাইলেও আপনাকে ডিভোর্স দিতে পারছি না, কারণ আমার 14 গোষ্ঠী আপনাকে চোখে হারাচ্ছে। কি তুমি আমাকে ডিভোর্স দিবে? হ্যাঁ দিব, কারণ আপনার মতো লোকের সাথে কিছুতেই থাকা যায় না। কেন থাকা যায় না আমার সাথে? কারণ আপনি একটা বাজে ও খারাপ লোক। তাহলে তোমার এই বাজে খারাপ লোকটাই তোমাকে তার সাথে থাকার সাথে ব্যবস্থা করে দিবে, কেমন? মানে? তারপর আর ওকে মানে বোঝার সুযোগ না দিয়ে জোর জবরদস্তি করে আমার স্বামী হওয়ার অধিকার আদায় করি আমি, কারণ ও আমাকে ছেড়ে চলে যেতে চাইছে, আর আমি ওকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। আমি আমার দৃঢ় বিশ্বাস আমার সন্তান ওর কোলে এলেও আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাই আমি আমার বউকে আমার কাছে পাওয়ার জন্য ওর সাথে জানোয়ারের মতো আচরণ করেছি, যাতে ও আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা মনের ভুলেও না ভাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিচিটা ওর শাড়িটা বুকে জড়িয়ে ঢুকরে ঢুকরে কাঁদছে। তখন আমি ওকে আমার কোলে তুলে নিয়ে বলি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলেও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনোই না, বিকজ আই লাভ ইউ। আর হ্যাঁ, ভুলেও ডিভোর্সের কথা মুখে আনবে না, আর আনলে আমার চেয়ে খারাপ কেউই হবে না। তুমি কেন বোঝো না যে আমি শুধু তোমাকে ভালোবাসি? কেন আমাকে এভাবে দূরে দূরে ঠেলে দাও? আমিও তো একটা মানুষ, আমারও তো সহ্যসীমা আছে, তাই না? আমি তো কখনোই জোরাজোরি করতাম না তোমার সাথে। তুমি আমাকে রাগিয়ে দিয়েছো, আর আমি রেগে গিয়ে এত কিছু করে ফেলেছি। আর আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। ও কিছু বলছে না দেখে অনেকভাবে ওকে কথা বলানোর চেষ্টা করি, কারণ আমি যে জানি ও আমার আচরণে কষ্ট পেয়ে এভাবে পাথর হয়ে বসে আছে। হয়তো ও এক্সপেক্টই করেনি যে আমি এমন কিছু করব। আর তখনই নিশা ভাবির ডাক পড়ে যায়, আর তাই আমি ওকে কোলে করে বাথরুমে নিয়ে গিয়ে গোসল করিয়ে আনি। আর ওকে শাড়ি পরাতে যেতেই ও আমাকে বলে, আপনি প্লিজ আমাকে ছোবেন না। কেন ছোবো না? আমি যে তোমার স্বামী। কারণ আমার নিজেকে অপবিত্র নোংরা ডাস্টবিন মনে হচ্ছে। তুমি কি বলছো সোনা? আমি তোমার স্বামী, আর স্বামী ছুলে কোনো স্ত্রী কখনো অপবিত্র নোংরা ডাস্টবিন হয় না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনো মিথ্যে বলছি না। বিশ্বাস? আর আপনাকে? আপনি তো আমার সর্বস্ব কেড়ে নিয়েছেন। আপনি আমাকে বলে আমার পিচিটা কাঁদতে শুরু করে, কারণ ও আমার আচরণে অনেক ভয় পেয়ে যায়।
যার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে চেয়েছি, তার চোখে আমি আমার জন্য ঘৃণা দেখতে পাচ্ছি। তাই আমি ওকে আমার বুকে জড়িয়ে আদর করে বোঝাতে থাকি, কিন্তু ওকে বোঝাতে গিয়ে আমি নিজেই কেঁদে ফেলছি। আর তখনই আবারও নিশা ভাবির ডাক পড়ে যায়। তাই আমি ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে ওকে আমার কোলে করে ব্রেকফাস্ট করতে নিচে চলে যাই। ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে বসতেই নিশা ভাবি আমার পিচিটাকে বলে, এই যে আমার ননদিনী, তোমাকে এত উইক লাগছে কেন? ও কিছু না ভাবি। বললেই হলো। হঠাৎ নদী ভাবি মুখ ফসকে বলেন, হয়তো আমার ননদিনীর নাইট ডিউটি করতে বেশি কষ্ট হয়ে গেছে, তাই আর কি। নদী ভাবির কথা শুনেই আমার শ্বশুর শাশুড়ির শালা এবং শালার বউয়েরা আমাদের দিকে তাকিয়ে হা হা করে হেসে দেয়। আমিও ভাবির কথা শুনে হা হা করে হেসে দেই, কারণ সত্যি তো কাল রাতে নাইট ডিউটি করতে বিজি ছিলাম আমরা। এসব ভাবতে ভাবতে পিচ্চি বউয়ের দিকে তাকিয়ে দেখি চোখ দুটো ছলছল করছে তার। তাই আমি তখনই ওর গালে আমার হাত ছুঁয়ে দিই। আরও বিরক্ত হয়ে আমার হাতটা সরিয়ে রুমে চলে যায়। তখন আব্বু আমার হাত ধরে বলেন, বাবা, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, আর জানতেও চাই না। শুধু তোমাকে একটা কথাই বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় বাবা, তার মানে এই নয় যে তোমরা রাগে অভিমানে একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিবে। দেখো আব্বু, আমি তোমার মেয়েকে অনেক ভালোবাসি আর ওকেই ভালোবাসবো, কিন্তু এই সুইট সিম্পল কথাটা তোমার মেয়েকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো যে মেয়ে আমার রেগে ফায়ার হয়ে আছে। আই এম সরি আব্বু। আমাকে বললে তো কিছু হবে না বাবা, আমার মেয়েকে আদর করে বুঝিয়ে বলো, দেখবে ও তোমার কথাই শুনে চলবে। তুমি একদম ঠিক বলেছ আব্বু, আমি আজই ওকে বুঝিয়ে বলবো। আর তখনই হঠাৎ করে আম্মুর চিৎকার শুনতে পাই। চিৎকার শুনে সবাই ওপরে দৌড়ে যেতে দেখি বউ আমার অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে আর আস্তে আস্তে কেঁপে কেঁপে উঠছে। তাই তখনই আমি ওকে আমার কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিই। তার কিছুক্ষণ পরে ডক্টর এসে চেক আপ করে আব্বুকে বলেন, মেয়ে ফিজিক্যালি অনেক দুর্বল হয়ে পড়ছে, তাছাড়া ভাইরাস জ্বরের কারণে ও অনেকটা দুর্বল হয়ে আছে মেয়ের শরীর। তাই আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো কন্টিনিউ করলেও ঠিকমতো খাওয়া দাওয়া করলে সুস্থ হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেক যত্ন ও কেয়ারে রাখতে হবে মেয়েকে। আর হ্যাঁ, অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাওয়ানো যাবে না ওকে, এবং অবশ্যই ডাস্টের থেকে দূরে রাখতে হবে ওকে, কারণ ডাস্টের জন্যই হাত পা লাল হয়ে গেছে ওর। তাই যত সম্ভব মেয়ের সব জিনিস নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে, কেমন? ডক্টর আঙ্কেলের কথা শুনেই আম্মু কান্না করে দেয় আর আব্বু অনেক চিন্তিত হয়ে যায়। সবই আমার করা জোরাজোরির জন্য হয়েছে। আমি যদি এমনটা না করতাম তাহলে কখনোই অসুস্থ হয়ে পড়তো না। ও নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে আমার। তখনই ডক্টর আঙ্কেল আমাকে ডেকে বলেন, তোমার সাথে একান্তে কিছু কথা আছে বাবা। হ্যাঁ আঙ্কেল বলেন। বাবা, তোমাদের তো নতুন নতুন বিয়ে হয়েছে, তাই আমি যেটা বলতে চেয়েছি সেটা হয়তো তুমি বুঝতে পেরে গেছো। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পারছি। তাই তো বলছি, ওকে কিছুদিন রেস্ট দাও, তাহলে মেয়ে আমার একদম সুস্থ হয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বাবা, অবশ্যই। কি তোমার প্রশ্ন? আপনি কি আমার পিচ্চির না মানে আমার বউয়ের মামা? হ্যাঁ বাবা। তা হঠাৎ এ প্রশ্ন কেন? আসলে আপনি এত আদর করে ওর চেক আপ করেছেন আর ও আপনার হাত ধরে শুয়েছিল, তাই আর কি। কিন্তু মামা, আপনি আমাদের বিয়েতে ছিলেন না কেন? বাবা, আমি তোমাদের বিয়ের সময় দুবাইয়ের ডক্টরস সেমিনারে ছিলাম, তাই তো আমি চেয়েও আমার একমাত্র ভাগ্নি বললে ভুল হবে আমার মেয়ের বিয়েতে আসতে পারিনি। ও তাই বুঝি আপনার মেয়ে আপনাকে বকাবকি করে? হ্যাঁ বাবা, ও রেগেছিল আমার উপরে, বাট এখন আর নেই। তখন আম্মু এসে বলে, মামা শ্বশুর ও জামাইয়ের আলাপ আলোচনা হলে কেউ এসে আমার মেয়েকে বোঝাও, কারণ মেয়ে তো আমার কিছুই খাচ্ছে না। তখন আমিও মামা গিয়ে ওর পাশে বসি আর ও আমাদের দেখে মুখ ফিরিয়ে নেয়। আর তখনই আমি গালে হাত দিয়ে পিচ্চিকে খুশি করার কথা ভাবতে বসে যাই। ভাবতে ভাবতে খেয়াল করে দেখি মামু তার মেয়েকে আদর করে স্যুপ খাইয়ে দিচ্ছে। ও আমার বউও চুপচাপ গুডগার্লের মতো খেয়ে নিচ্ছে। তখনই মামু মজা করে বলতে শুরু করেন, কে যেন আমাকে ছোটবেলায় বাবু বলে ডাকতো, এক গ্লাস দুধের অর্ধেকটা খেয়ে বাকিটা আমাকে খাইয়ে দিত, আমার কোলে পুরো বাংলাদেশ ঘুরে বেড়াতো। আচ্ছা আম্মু, তুমি বলো, এত বড় একটা মানুষকে বাবু বলা যায়? মামুর কথা শুনে আমার পিচিটা হা হা করে হেসে দেয়। বাহ, মামু তো খুবই মজার মানুষ, সেকেন্ডের মধ্যে আমার পিচিটাকে হাসিয়ে ফেললো। তখন আমার পিচিটা মামুকে বলেন, ওই বাবু, আমার জন্য তুমি দুবাই থেকে কি নিয়ে এসেছো? তখন মামু ওকে একটা ট্রলি দেখিয়ে বলেন, ওটার মধ্যে যা কিছু আছে সবই তোমার আম্মু। ওমা, তাই নাকি? হুম।
তা তুমি ব্রেকফাস্ট করেছো মামু? না আম্মু। আচ্ছা চলো তাহলে আমি তোমাদের খাইয়ে দেই। আমাদের? তুমিও তোমার জামাইয়ের কথা বলছি, দুজনেই মুখটা বাংলার পাঁচের মতো করে আছো, তাই বলছি আমার কাছে আসো, আমি তোমাদের খাইয়ে দিচ্ছি। তারপর আমার পিচ্চি বউ আমাকে ও মামাকে খাইয়ে দেয়। আর তখনই মামুর ফোন বেজে ওঠে। আর তাই মামু কোনো মতে খেয়ে হসপিটালে চলে যায় এমার্জেন্সি পেশেন্ট দেখার জন্যে। মামু যেতেই আমি পিচিটাকে জড়িয়ে ধরে সরি বলি। আর আমার পিচিটা আমাকে রহস্যময় হাসি দিয়ে আকাশপানে চেয়ে থাকে। আর তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। কি সুন্দর বৃষ্টি পড়ছে তাই না? খুবই রোমান্টিক ওয়েদার শোনা। শোনো, আমি এত রোমান্টিক বুঝি না। পিচ্চি বউয়ের কথা শেষ হতে না হতেই মেঘের ডাক শুরু হয়ে যায়। আর আমার বউও সাথে সাথে ভয় পেয়ে আমাকে ওর বুকে চেপে ধরে। আর আমিও খুবই শক্ত করে ওকে আমার বুকে চেপে ধরি। এর আগে আমার বউটাকে আমার এত কাছে আগে কখনোই পাইনি, তাই ওকে আমার এত কাছে পেয়ে মনে হচ্ছে যেন আমি আমার সমস্ত সুখই পেয়ে গেছি। আর কোনো চাওয়া পাওয়া নেই আমার। কি হলো, চুপ করে আছেন কেন? এমনি শোনা, কাল রাতে তোমার কষ্ট হয়েছে তাই না? আমার কষ্ট হলে আপনার কি? আর কখনোই এমন হবে না সোনা, আমাকে তুমি ক্ষমা করে দাও। দিবও না, যাও আমার থেকে দূরে দূরে থাকো। না, আমি কখনই তোমাকে ছেড়ে থাকতে পারবো না সোনা। দেন আমি ওকে বিছানায় শুয়ে দিয়ে আদর করে ওর গালে গলায় চুমু খেতে থাকি। তখনই ও আমাকে বলে, তুমি রিয়াকে খুবই ভালোবাসো তাই না? আমি যে তোমাকে অনেক ভালোবাসি সেটা কি তুমি আমার চোখে দেখতে পাও না সোনা? চোখের দেখাও তো ভুল হতে পারে তাই না? কেন ভুল হবে? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি শুধু তোমারই, বিশ্বাস করো তুমি আমায়। তারপর আমি ওকে আমার বুকে জড়িয়ে আমার মনের কথাগুলো সবই ওকে খুলে বলি। আর ও আমাকে জড়িয়ে কান্না করে দেয়। আর আমিও ওকে আমার বুকে চেপে ধরে কান্না করে দেই। পরিশেষে নিজের কাছে প্রমিস করি যে আর কখনোই ওই রিয়া নামের ভাইরাসকে আমাদের মধ্যে আসতে দিব না। তখনই নদী ভাবি দরজায় নক করে বলেন, তোমাদের বর বউয়ের মান অভিমানে পালা শেষ হলে আমরা কি আসতে পারি? তখন আমি আমার পিচ্চির কপালে চুমু খেয়ে আস্তে করে রুমের বাহিরে চলে যাই। এখন আর আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। আমার বউ আমাকে অনেক ভালোবাসে। এইভাবে সুখে শান্তিতে কেটে যায় 3টি মাস। হঠাৎ একদিন আমার পিচ্চি বউ কিচেনে মাথা ঘুরে পড়ে যায়। তাই তখনই মামুকে ফোন করে আসতে বলি তার মেয়ের চেক আপের জন্য। মামু চেক আপ করে মৃদু মৃদু হাসি দিয়ে আমাকে বলেন, বাবা, ইমান গিয়ে মিষ্টি নিয়ে আসো তো। কেন মামু? আগে আনো, তারপর বলছে। কি হলো বাবু, বলছো না কেন? কত বড় সাহস, আমাকে নাম ধরে ডাকে। আমার ছেলেকে তো আমি নাম ধরেই ডাকি। একটি ধৈর্য ধরো, তারপর আমি বলছি আম্মু। মামুকে মিষ্টি এনে দিতেই মামু গবগবিয়ে মিষ্টি খেয়ে বলেন, আম্মু, আমাকে বাবু বলা ছেড়ে নিজের বাবুকে বাবু বলার প্র্যাকটিসটা করে দাও কেমন? মামুর কথা শুনেই বাড়িতে খুশির রোল পড়ে যায়। আর আমার পিচিটা লজ্জায় লাল হয়ে মামুকে বলেন, আমার বাবু তো বাবুই, তুমিও আমার বাবু, এতে কোনো নড়চড় হবে না বাবু। পিচির কথা শুনেই সবাই হা হা করে হেসে দেয়। তখন মামু ওকে মজা করে বলেন, এত অপমান ধরবে সইবে না আম্মু। তোমার আবার মান অপমান বোধ আছে নাকি বাবু? পিচির কথা শুনে আবারও বাড়িতে হাসির রোল পড়ে যায়। তারপর সবাইকে মিষ্টি মুখ করানো হয়। মিষ্টি মুখ শেষে সবাই আমাদের রুম থেকে চলে যায়। তারা যেতে আমি দরজা লাগিয়ে আমার বাবুর আম্মুকে গিয়ে জড়িয়ে ধরি। কি হলো, হঠাৎ এত ভালোবাসছো যে? আমার বউকে তো আমি ভালোবাসবো তাই না? জানো শোনা, আমি না আর ওয়েট করতে পারছি না। কেন? এখনই যে বাবুর মুখ দেখতে মন চাইছে আমার। তাই? শোনা। তাহলে একটু সবুর করো শোনা, সবুরে যে মেওয়া ফলে। সবুর? আর আমি? তুমি তো ভালো করেই জানো আমার ওটা নেই। ধৈর্য, সবুর আর যাই বলো না কেন, ওটা নেই বলেই তো তোমাকে আমার কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাই আমি। তাই? ছেলে মেয়ে নেই তাতে পাগল হয়ে আছো, ছেলে মেয়ে এলে তো ছাগল হয়ে যাবে। কি? কেন শোনা? বাচ্চা কাচ্চা হলে তো আমি ওদেরই আদর করব, থোড়ি না তোমাকে আদর করার টাইম পাবো। দেখো শোনা, এমনটা হবে না। কেন দুষ্টু? বাবু ও বাবুর আব্বুকে সমানভাবে আদর করতে হবে। যদি না করি? এ কেমন কথা? আমাদের সবাইকে সমানভাবে আদর করতে হবে সোনা। বলো, করবে না আমাদের সবাইকে সমানভাবে আদর? সোনা, তুমি কি বোকা? কেন বাবুর আম্মু? স্বামী ও সন্তানের ভালোবাসা কি কখনো এক হয় বোকা? তোমাকে যেভাবে আদর করে ভালোবাসি, আমার সন্তানকেও কি ওইভাবে আদর করে ভালোবাসবো? না মানে আমি বুঝতে পারিনি সোনা, সো আমি সরি সোনা। এতে সরি বলার কি হলো বাবুর আব্বু? আমি তো বুঝতে পারিনি সোনা, তাই আমি সরি। ওকে আমার বোকারাম চণ্ডী। এভাবে হাসি খুশিতে কেটে যায় 10-10টি মাস। তারই মধ্যে আম্মুর স্বাদ হয় তার একমাত্র বৌমায়ের
বাবু হওয়ার উপলক্ষে বাসায় অনুষ্ঠান করার। তাই আমরা সবাই মিলে ঘরোয়াভাবে ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করি। পার্টিতে সবাই মিলে নাচ গান ও হাসি তামাশা করি। পার্টির শেষ পর্যায়ে নিয়ন ওর মাম্মামের পেটের উপরে চুমুকে মাথা রেখে বলে, না বাবা, ছোট বাবুর বিয়ে দেওয়া যায় নাকি বোকা? তাছাড়া আমার মেয়ে না হয়ে যদি ছেলে বাবু হয় তখন? ওমা তাই? তা তুমি জানলে কি করে বাবা? দুষ্টু ছেলে আমার পাপার না, আমার বাবুর হবে। তখনই নিশা ভাবি মিশকাকে মিষ্টি খাইয়ে বলেন, বেআইন সাহিবা, আমাদের ছেলে তো রেডি, শুধু তোমার মেয়ে রেডি হলেই হয়ে যায়। থুর পাগলের গুষ্টি, আমি আমার বাচ্চাকে এখনো দুনিয়ার মুখে দেখাতে পারলাম না, তার আগে ওকে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করে বসে আছে তারা। শোনো ভাবি, বাচ্চা কাচ্চার সামনে বিয়ে বিয়ে করবে না কেমন? বাচ্চারা এসবের কি বোঝে? শুধু বিয়ে বিয়ে বিয়ে, এছাড়া কথা বলার কিছু নেই নাকি? বইয়ের ঝাড়ি খেয়ে চুপ হয়ে সবাই যায়। তখন নিয়ন ওর গলা ধরে বলে, তখন আমার বাবুর আম্মু ওকে চুমু খেয়ে আদর করে রাগি চোখে তাকিয়ে বলে, কোনো বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিব না আমার। বাবা বেকার মানে যে কোনো কাজ করে না? নিয়নের কথা শুনেই বাড়ি শুধু লোক হা হা করে হেসে দেয়। তারপর আমি আমার বাবুর আম্মুকে কোলে তুলে রুমে নিয়ে এসে আমাদের বিছানায় শুয়ে দিই। দেন দরজা লাগিয়ে এসে ওর পেটের উপরে আলতো করে চুমুখে আদর করতে থাকি। কি হলো বাবুর আব্বু, কি হয়েছে? আর মাত্র 4 দিন, তারপর আমরা 2 থেকে 3 হয়ে যাব। উফ, এত এক্সাইটেড লাগছে না আমার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। দেখে আমার মেয়ে আমাকে সবার আগে আমাকে পাপা বলে ডাকবে। না না, আমার ছেলে আমাকে সবার সামনে মাম্মা বলে ডাকবে। কি তোমার ছেলে চাই? হ্যাঁ, আমার ছেলে হবে। না, আমার মেয়ে হবে। বলছি তো আমার ছেলে হবে। বললাম না আমার মেয়ে হবে। এভাবে ঝগড়া করতে করতে ঘুমিয়ে পড়ি আমরা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বসতেই বউ আমাকে ওর পেটের সাথে চেপে ধরে। আর তখনই আমি ফিল করি যে আমার অনাগত সন্তান ওর মায়ের মধ্যে বসে হাত পা ছুটছে। আর আমার মনে হচ্ছে যেন আমার সন্তান আমার সাথে খেলছে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমার বাচ্চাটা শান্ত হয়ে যায়। সোনা, ও শান্ত হয়ে গেল কেন? হ্যাঁ, তো আমার ছেলে ঘুম পেয়ে গেছে তাই। কি তোমার ছেলে? না, আমার মেয়ের ঘুম পেয়ে গেছে তাই। আচ্ছা সোনা, ও উঠবে কি করে? ফুচকা খেলে। মানে? আমি ফুচকা খেলেই তোমার বাবুর ঘুম ভেঙে হাত পা ছুড়বে, কারণ আম্মু আমাকে একটু ফুচকা খাইয়ে গেছে, আর ফুচকা খাওয়ার সাথে সাথেই ওর হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। পিচি বউয়ের কথা শুনেই আমি ফুচকা আনতে কিচেনে চলে যাই। ফুচকা এনে দিতেই বউ আমার গপগপিয়ে ফুচকা খেতে শুরু করে। আর আমি বাবুর অ্যাক্টিভিটি বোঝার জন্যে ওর মায়ের পেটে মাথা রেখে শুয়ে থাকি। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমি আমার বাবুর আম্মুকে বলি, দেখো না সোনা, বাবু তো হাত পা ছুটছে না, নড়াচড়া করতেছে না। কেন করছে না সোনা? অ্যাকচুয়ালি তখন আমি চটপটি খাচ্ছিলাম। সো যাও গিয়ে চটপটি নিয়ে আসো সোনা। কি তোমার কি আমাকে মুরগি বলে মনে হয় যে বারবার শুধু মুরগি বানাচ্ছ? না সোনা, তোমাকে তো আমার বাবুর আব্বু বলে মনে হয়। দেন ও আমাকে ওর কাছে টেনে এনে আলতো করে আমার গালে চুমু এঁকে দেয়। আর আমিও ওকে আমার বুকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দেই। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার ফোন বেজে ওঠে। আর আমি তখনই কনফারেন্সের জন্য অফিসে চলে যাই। কনফারেন্সের মাঝে হঠাৎ করে ফোন বেজে ওঠে আমার। তাই আমি আমার পিএ সবুজকে বলি আমার ফোনটা রিসিভ করে কথা বলে ম্যাটারটা সর্ট আউট করতে। সবুজ কথা বলে এসে আমাকে জানায়। সবুজের কথা শোনা মাত্রই আমি কনফারেন্স সেরে হসপিটালে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচ্চিকে স্ট্রেচারে করে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমি দৌড়ে গিয়ে ওর হাতটা চেপে ধরি। আর ও আমাকে চোখের ইশারায় কাঁদতে বারণ করে ওটিতে চলে যায়। আর ও যেতে আমি ভয় পেয়ে কান্না করে দেই। তখন আব্বুরা এসে আমাকে ভরসা যোগায়। ঘন্টা 3 পরে ডক্টর এসে আমাকে বলেন, কংগ্রেচুলেশন মিস্টার খান, আপনি টুইন্স বেবির বাবা হয়েছেন। ডক্টর চৌধুরী, আমার ওয়াইফ কেমন আছে? আমি কি ওর সঙ্গে দেখা করতে পারি? অ্যাকচুয়ালি মিসেস খানের প্রচুর ব্লিডিং হয়ে গেছে, তাই আমরা তাকে রেস্টে রেখেছি। আর এখন উনি ঘুমোচ্ছেন, তাই আপনারা একটু পরে গিয়ে ওনার সাথে দেখা করলে ভালো হয়। ডক্টরের কথা শেষ হতে না হতেই এক নার্স আমার বাবুদের সাদা তোয়ালের মধ্যে নিয়ে এসে আমার 2 আম্মুর কোলে তুলে দেয়।
আম্মু আব্বু ও সবাই মিলে ওদের আদর করার পর আমি ওদের কোলে তুলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দেই। তারপর ওদের আম্মুর কাছে রেখে ওদের মায়ের কাছে ছুটে যাই। কেবিনে যেতেই দেখি বাবুর আম্মু গভীর ঘুমে মগ্ন। তাই আমি ওর কাছে গিয়ে আলতো করে চুমু এঁকে দেই ওরই কপালে। তখনই ও আমাকে জড়িয়ে ধরে বলে, এই যে বাবুর আব্বু, কাঁদছো কেন? তুমি ঘুমাওনি? এটা আমার প্রশ্নের উত্তর নাই। আসলে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম তাই বলে কাঁদবে? তোমার যদি কিছু হয়ে যেত। তাহলে আর কি, খুশিতে নাচতে নাচতে আরেকটা বিয়ে করে আনতে, আর সেই বউ নিয়ে আনন্দে মেতে থাকতে। তুমি আমাকে এত খারাপ কেন মনে করো? আমি কি এতটাই খারাপ যে নিজের বইয়ের কিছু হলেই আরেকজনের সাথে ছি ছি ছি? এমন কথা আমি মনের ভুলে ভাবি না। ওমা, তাই নাকি? আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক, যাতে তুমি আরেকটা বিয়ে করতে পারো। দেখো বউ, মোটেও ফাজলামো করবে না কেমন? সত্যি কথা বললেই তো ফাজলামো হয়ে যায়, তাই না? পিচ্চি বইয়ের ফাজলামো বন্ধ করতে তাই তখনই আমি তার ঠোঁটজোড়া দখল করে নেই। দেখতে দেখতে কেটে যায় 2.5 বছর। এখন আমার ছেলে ও মেয়ে অনেকটা বড় হয়েছে, কিন্তু হয়েছে পাজির হাড্ডি। কারণ আমাকে ওরা ওদের মায়ের কাছে দেখলেই কান্নাকাটি জুড়ে দেয়। ছেলে মেয়ের ভয়ে, না মানে অত্যাচারে, তাদের মায়ের কাছেও যেতে পারি না আমি। আমাকে তারা তাদের মায়ের থেকে 100 হাত দূরে রাখে। একই বিছানায় তারা তাদের মাকে তাদের মাঝে নিয়ে ঘুমায়, আর আমাকে তাদের মায়ের আশেপাশে দেখলেই মহাভারত শুরু করে দেয় তারা। আর তাই আমি ছেলের পাশে কোলবালিশ রেখে ঘুমোই, আর আমার মেয়ে ইশারা কি পাজি কি পাজি। এই তো সেদিনের কথা, আমি অফিসে যাব বলে রেডি হচ্ছিলাম, তখনই শার্টের বাটনটা ছিঁড়ে যায়। তাই ওর আম্মু তড়িঘড়ি করে আমার শার্টের বাটনটা সেলাই করে দেয়, আর সেই সুযোগে আমি আমার বউকে বুকে জড়িয়ে চুমু খেতে থাকি। আর অমনি আমার বদের পাজি মেয়েটা ঘুম থেকে উঠে আমাকে ওর মাকে জড়িয়ে থাকতে দেখে আম্মু আম্মু বলে কান্না জুড়ে দেয়। আর তখনই আমার আব্বু এসে হাজির হয়। আব্বু আম্মু আসতেই তাদের আদরের নাতনি তাদের আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে আমি ওর মাকে আমার বুকে জড়িয়ে চুমু খাচ্ছিলাম। আর তখন আব্বু আম্মু আমাকে দেখে মৃদু হাসি দিয়ে নাতি নাতনিকে নিয়ে নিচে চলে যায়। তারা যেতেই খেয়াল করে দেখি বউ আমার টেরিটরি ইসমাইল দিচ্ছে। তাই তখনই ওকে আমি জড়িয়ে ধরে বলি, ও তুমি যতই দাঁত কেলাও না কেন, তোমার ছেলে মেয়ে তোমাকে রক্ষা করতে পারবে না সোনা। এই বলে আমি ওর ঠোঁটজোড়া দখল করতে চাই, আর অমনি আমার ছেলে মেয়ে এসে বলে, পাপ্পা তুমি তি দাও, ও তো কলে না, ও তো পচা পাপা, তুমি খুব পচা পাপা। তখনই ওর আম্মু আমার চেহারা দেখে হা হা করে হেসে দেয়, আর আমি বোকা হাদার মতো বউয়ের হাসি হাসি মুখের দিকে তাকিয়ে থাকি। তখন আমার ছেলেটা বলে ওঠে, উকি পাপা, তুমি মাম্মাকে ওভাবে দেখছো কেন? হায় রে আল্লাহ, কেমন ছেলে মেয়ের বাপ হয়েছি, যাদের জ্বালায় নিজের বিয়ে করা বউয়ের মুখ দেখাও পাপ। কি হলো, কি এত ভাবছো? ছেলের প্রশ্নের উত্তর দাও। তোমার ছেলের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি, আমার লেট হয়ে যাচ্ছে। সো আমি এখন আসি। বাবুর আপু, ফাইলটা তো নিয়ে যাও। ওটার আজ কোনো প্রয়োজন নেই, সো গুছিয়ে রাখো। বলে রাগে গজগজ করতে করতে অফিসে চলে যাই আমি। দুপুরের ব্রেক টাইমে আমি আমার বাবু ও বাবুর আম্মুকে মিস করতে থাকি। তাই তখনই ফোন লাগাই। বউয়ের ফোন রিসিভ হতেই শুনি, পাপ্পা তুমি তি তোতে তো কিছু না, তুমি কি করো? দুধু থাই। মা দুধু খেলে আমার সাথে কথা বলো কি করে? ওই দে, এই তো দুধু থাই, এই তো কথা বলি। ভাইয়া কি করে মা? দুধু থাই। দুধু খেলে দাঁতে পোকা হয় তো মা? মৃত্যুক দানি তো তার। কেন মা, আমি কি মিথ্যে বলেছি? মামা বলতে দুধু খেলে দাঁতে পোকা হয় না, তকেত খেলে দাঁতে পোকা হয়। তাই মা? পাপা, পাপা শুনু। হ্যাঁ মা বলো। আচার সময় আমার জন্য তকেত নিয়ে আসবে। মা ঠিক আছে। মাম্মা কি করে? দুধু খাওয়ায়। মামার সাথে দাও তো, মাম্মার সাথে কথা বলি। মাম্মা, পাপা তোতা বলবে। আচ্ছা মা। হ্যালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। কি হয়েছে সোনা? সকালে এত রেগে গিয়েছিলে কেন? ইয়ে মানে কি মানে করছো? দুধের শিশু, ওরা কি বোঝে? শুধু শুধু রাগ করে ব্রেকফাস্ট না করে চলে গেলে। আমি সরি সোনা, আর এমন হবে না। কি করো তুমি? তোমার ছেলে মেয়েকে আদর করে। তুমি কি ওদেরই আদর করবে?
ওদের বাবাকে আদর করবে না? বাসায় আসো, তারপরে ভেবে দেখছি। বাসায় আসবো, তারপরে ভেবে দেখবে? শোনা, তুমি তো জানো আজকে ছোট মনি আসবেন, তাই। কি তাই? ওই ছোটমণি যখনই আসেন ওনার ওই বাজে মেয়েটাকে সাথে নিয়ে আসেন আর আমাদের মাঝে দূরত্বের সৃষ্টি করার চেষ্টা করেন। চেষ্টা করেন, পেরেছি কি? না। তাহলে তুমি রেগে কেন যাচ্ছ? ভয় হয়, যদি তোমার কিছু হয়ে যায় তখন আমার কি হবে? দূর বোকা, কিছুই হবে না আমার। তুমি না একটু বেশি চিন্তিত হয়ে পড়ছো। যাই হোক না কেন, এবার যদি ছোট ফুপি কোনো গন্ডগোল করে তাহলে তাকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিব বলে দিলাম। সে কোন সুখে। হয়েছে, এখন একটু শান্ত হও সোনা। আচ্ছা বাবুর আম্মু, ঠিক আছে। বাবু ও বাবুর আম্মুর সাথে কথা বলে মিটিংয়ে চলে যাই আমি। মিটিং শেষে বাসায় এসে শুনি ছোটমণি অর্থাৎ আমার ছোট পপি আমার বাবুর আম্মুকে বলছে, তোমার বাবুরা কি এখনো বুকের দুধ খায়? হ্যাঁ মনি, কেন? এই যুগে কোনো মা তার বেবিকে বুকের দুধ খাওয়ায়? মানছি আমি আমাদের যুগে এমনটা ছিল, কিন্তু তোমাদের যুগে এসব চলে না বৌমা। ব্রেস্ট ফিডিং করলে তোমার সমস্যা হয়ে যাবে তো। কেন হবে না সমস্যা মনি? এই মেয়ে, আমার মুখে মুখে তর্ক করস কেন? ছোট মামি আমার বউ, তোমার সাথে তর্ক কোথায় করলে? আরে ইমান বাবা, তুমি কখন এলে? এটা আমার প্রশ্নের উত্তর নয়। ইমান বাবা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আপনার কোনো কিছু বোঝানোর দরকার নেই পপি, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমার বাচ্চার দুধের শিশু, ওরা ওর মায়ের দুধ খাবে না? খাবে কে? মায়েরা বেবিকে ব্রেস্ট ফিডিং করালে কোনো সমস্যা হয় না, গট ইট। বরং এতে মা ও বেবির স্বাস্থ্য ভালো থাকে। বেবিকে 2.5 কি 3 বছর বয়স পর্যন্ত ব্রেস্ট ফিডিং করানো উচিত। সেখানে তো আমার বেবিদের বয়স 2.5 বছরও হয়নি। আর আপনার সাহস তো কম না, আপনি আমার ওয়াইফকে সাজেশন দেন? নিজেও একটা মা হয়ে আরেক মায়ের অবস্থা বুঝেন না? এই আপনার মতো কি মানুষের জন্যই অন্যের সাজানো সংসার নষ্ট হয়ে যায়। তাই আপনি এখন আসতে পারেন। ভাইয়া দেখ, তোর ছেলে আমাকে চলে যেতে বলছে। আমার ছেলে তো ভুল কিছু বলেনি, তাই তুই এখন আসতে পারো। ভাইয়া ভাইয়া বলে লাভ নেই। ছেলের বিয়ে হওয়ার পর থেকেই দেখে আসছি তুই আমার ছেলের সংসারে আগুন ধরানোর চেষ্টা করছিস। এর আগের বারে বোন বলে ক্ষমা করেছিলাম, বাট এখন আর না। তাই তুই এখন আসতে পারো। আর শুধু তাই না, এরপরে আমি আর আমার বাড়িতে তোর মুখও দর্শন করতে চাই না। আমি আজ লন্ডন ফিরে যাব, আর কখনোই তোমাদের বাড়িতে আসবো না ভাইয়া। আসতে হবে না, তুমি এখন আসো। পপি, আমি কি তোমাকে এয়ারপোর্টে ছেড়ে আসবো? না, দরকার নেই। আমি একা একা এসেছি, একা একাই যাব। সোনা, তুমি প্লিজ ফুফিকে আটকাও। কি? একটা কথা বলবে না তুমি? যাও গিয়ে ছেলে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়াও। আমার ঝাড়ি খেয়ে বাবুর আম্মু বাবুদের নিয়ে রুমে চলে যায়। ফুপি যেতেই রুমে গিয়ে দেখি বাবু ও বাবুর আম্মু গভীর ঘুমে মগ্ন। তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে বাবুদের মাঝে থেকে বাবুর আম্মুকে তুলে এনে সোফায় শুইয়ে দিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দেই। তখন ও আমাকে জড়িয়ে ধরে আদর করে বলে, কি হয়েছে বাবুর আব্বু? কিছু না বাবুর আম্মু, আমি আমার টি শার্টটা খুলে আসি কেমন? কেন? এমনি। তারপর শয়তানটা টি শার্ট খুলে আমার দিকে তাকিয়ে টেরি টেরি স্মাইল দেয়। কি হলো, এইভাবে দেখছো কেন? আজকে না খুবই মন চাইছে, আর না করো না প্লিজ। বাবুরা উঠে গেলে তো। হয়েছে, আর বাহানা দিতে হবে না দুষ্টু, যা পারো করো গিয়ে। দেন আমি আমার বাবুর আম্মুর গালে গলায় পাগলেরও ঠোঁটে পাগলের মতো চুমু খেতে থাকি। তারপর আমরা আবারও একে অপরে হয়ে যাই। এভাবে সুখে শান্তিতে কেটে যায় 26টি বছর। আর কাল আমার জীবনের সবচেয়ে সুখের দিন, কারণ আজ আমার একমাত্র মেয়ে ইশারার বিয়ে। কার সাথে বিয়ে জানেন কি? ওই যে পিচ্চি নিয়নের সাথে। ছেলে হলো এক কথার মানুষ, যা বলেছিল তাই করেছে। মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে, দেশের একজন নামকরা ডক্টর হয়েছে। আর তারপরই আমাদের কাছে এসে আবদারও করেছে। স্পেশালি তার মাম্মামের গলা ধরে কান্নাকাটি করেছে। আর আমার বউকে তো জানেন, ছেলে মেয়ে বলতে অজ্ঞান, তাই সেও ছেলের কান্নাকাটি দেখে বিয়েতে রাজি হয়ে গেছে। দুমদাম করে মেয়ের বিয়ের শেষে বিদায়ের সময় মেয়ে আমার গলা ধরে কান্না করে বলে, পাপা, তোমাকে অনেক জ্বালিয়েছি তাই না? না মা, কে বলেছে সোনা? এমন কিছুই না। না, আমার মনে আছে পাপা, আমি ছোটবেলায় তোমাকে অনেক জ্বালিয়েছি তাই না?
তাই আমি গেলে মাম্মার কাছে তুমি থেকো। মাম্মা যেন কান্নাকাটি করে না। মাম্মা কান্নাকাটি করলে আমার খুব কষ্ট হবে পাপা। আচ্ছা মা, আমি তোমার মাম্মাকে দেখে রাখবো। দেন আমার ছেলে তার বোনকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। মেয়েকে বিদায় দিয়ে রুমে এসে দেখি বউ আমার মেয়ের ছবি বুকে জড়িয়ে কান্নাকাটি করছে। তাই তাকে বুঝিয়ে সুজিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। মেয়ের বিয়ে ও বৌভাতের অনুষ্ঠান শেষ করে আমি আমার বউকে নিয়ে বেড়াতে চলে যাই। ওকে নিয়ে কয়দিন বাহিরে কাটিয়ে আসার পর মেয়ে জামাই আমাকে এসে বলে, পাপা তুমি মাম্মাকে নিয়ে কোথায় গায়েব হয়ে যাও যে বাতি চালান দিয়েও তোমাদের খুঁজে পাওয়া যায় না? আমাদের না সবাই তো তোমাদের বলবে সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। মা আমি না টায়ার্ড হয়ে আছি, তাই আমি একটু রুমে যাই। হ্যাঁ যাও পাপা, তাড়াতাড়ি যাও। আমার মাম্মাও ওই রুমে আছে। কি? কিছু না। রুমে যেতেই দেখি বউ আমার মাত্র গোসল করে বেরিয়ে এসেছে। তাই তখনই আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরি। এই যে বুড়ো, কি হয়েছে তোমার? বুড়ো কালে ভীমরতি? বউ তুমি কি ভুলে গেছো? কি? ভীমরতি তো বুড়োকালেই হয়, তাই না? তাই বলছি আমাকে আদর করো না গো, বেশি না, একটু করলেই হবে। ছেলে মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, তারা যদি তাদের বাপের এই হাল দেখে কি ভাববে তারা? যা ভাবে ভাবুক, আই ডোন্ট কেয়ার। দাও না দাও না দাও না, আদর দাও না। বয়স যতই বাড়ছে তুমি তত বাচ্চা হয়ে যাচ্ছ। তোমার আবদারও দিনকে দিন বেড়েই যাচ্ছে। বাড়ছে তো, আদর করো, করো না সোনা। তখন আমি ওকে বিছানায় শুয়ে দিয়ে জড়িয়ে ধরে বলি, মাতে হবে না সোনা, আরো কিছু লাগবে। দেন নির্লজ্জের মতো বউকে বুকে জড়িয়ে পাগলের মতো চুমু খেতে থাকি। আর বউ আমাকে যা নয় তাই বলে বকা দিতে থাকে। তখন আমি তাকে বলি, ও তুমি যাই বলো না কেন, আমি শুধু তোমার আর তুমি শুধু আমার। তারপর ওর মিষ্টি ঠোঁট দুটো আমি আমার দখলে নিয়ে নেই।